স্বামীর ওপর রাগ করে যেদিন আমাদের বিছানা আলাদা করলাম সেদিনই শাশুড়ি মা কথাটা বললেন স্বামীর মন জয় করে চলতে না পারলে সংসার ছেড়ে চলে যাও। পৃথিবীতে মেয়ের অভাব পড়েনি। লাগলে আমার ছেলেকে আবার বিয়ে দেব। দুপুরের প্রহর শেষ। ঘরের সব কাজকর্ম সেরে সবে গোসলে ঢুকব। শরীর মন দুইটোই ভীষণ ক্লান্ত। তর্ক করতে ইচ্ছে করলো না। সহজ গলায় বললাম, ঠিক আছে, আপনার ছেলেকে আবার বিয়ে দেন। এতে অন্তত আমি এই জাহান্নাম থেকে মুক্তি পাব। শাশুড়ি মা নাকে সুরে বিলাপ করে উঠলেন। কান্নার ভঙ্গিমায় বললেন, কেমন মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়েছি। আল্লাহ, সংসার নাকি জাহান্নাম? ঘর সংসারকে কি কেউ জাহান্নাম বলে? শাশুড়ির কথায় ছোট ননদ তার ঘর থেকে বেরিয়ে এলো। মিনিট দুয়েক স্থির দৃষ্টিতে তাকিয়ে বিরক্তির নিঃশ্বাস ফেলল। সরু গলায় বলল, ভর দুপুরে এসব কি শুরু করেছ মা? শাশুড়ি মা তেতে উঠলেন। আমি শুরু করেছি? তোরা তো সবসময় আমার দোষ দেখতে পাস। কাল রাতে তোর ভাই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সকালে দেখি তানজিলা স্টোররুম পরিষ্কার করে সেখানে বিছানা করছে। এসব কি ভালো কথা? ভালো কথা না ঠিক, কিন্তু তুমি শুধু ভাবিকে জেরা করছো কেন? দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে প্রশ্ন করতে পারতে। সব দোষ আমার, সবই আমার দোষ। সংসারটা কিভাবে এক রাখা যায় সেই চিন্তা করছি, তাতেও দোষ। হিমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বিরক্ত গলায় বলল, মা, তোমার সিরিয়াল দেখা বন্ধ করা উচিত। সারাদিন ওইসব কুকীর্তি দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে। শাশুড়ি মা আমার কথা ভুলে হিমির উপর চড়া হলেন। আমি আর সেখানে দাঁড়ালাম না। কাপড় নিয়ে বাথরুমে ঢুকলাম। গায়ে পানি ঢালতে ঢালতে শুনলাম শাশুড়ি মা হিমিকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন। সব কিছু ফেলে এখন হিমির মোবাইল চালানো নিয়ে কথা শুরু করেছেন। হিমি অবশ্য তার কথা জবাব দিচ্ছে না। কে জানে, হয়তো তার কথাই শুনছে না। একান্নবর্তী পরিবারের এই এক সমস্যা। না জেনে শুনেই সবাই নানান মন্তব্য শুরু করে দেয়। গতকাল রাতের কথা। খাওয়া শেষে শুতে যাব। ইনান খুব কাঁদছে, ঘুমাতে যাচ্ছে না। আমি তাকে কোলে নিয়ে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছি। এমন সময় আরিফ বলল, বাচ্চা কাচ্চা নিয়ে এক ঘরে থাকা যায় না। সারাদিন কাজকর্ম করে দুদণ্ড বিশ্রাম নেব, সে উপায়টুকু নেই। কেমন মা তুমি? বাচ্চার কান্না থামাতে পারছো না? কথাটা আমার সহ্য হলো না। কর্কশ গলায় বললাম, তুমি একাই সারাদিন কাজ করো না, আমাকেও কাজ করতে হয়। তাছাড়া বাচ্চারা এমন করে, এতে এত বিরক্ত হওয়ার কি আছে? রোদে পড়ে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হলে বুঝতে পারতে কেন এত বিরক্ত হচ্ছি। সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকো, তাই এসব তুমি বুঝবে না। বাড়িতে সারাদিন আমি শুয়ে বসে থাকি? ঘরের কাজ কে করে? ঘরের কাজ এমন অনেক মেয়ে আছে যারা ঘর সামলে বাইরে চাকরি বাকরি করে। তারা কিভাবে সব কিছু ম্যানেজ করে, তারা কিভাবে সব সামলায়, সে কথা আমার জানার দরকার নেই। 2 মিনিট অপেক্ষা করলে ইনান ঘুমিয়ে পড়ত। সারাদিনে 2 মিনিট ছেলের জন্য সহ্য করতে পারলে না? কেমন বাবা তুমি? ঝগড়ার এক পর্যায়ে আরিফ ঘর থেকে বেরিয়ে গেল। রাতে কখন ফিরেছে জানি না। সেই রাগ থেকে সকালে স্টোররুম পরিষ্কার করেছে। আজ থেকে মা ছেলে ওখানেই ঘুমোবো, থাকুক সে তার ঘর নিয়ে। রাতের কথা মনে করতেই মেজাজটা আবার বিগড়ে গেল। ব্যস্ত হাতে গায়ে মাথায় পানি ঢালতে লাগলাম। আরিফ ইদানিং সব ব্যাপারে একটু বেশিই রেগে যায়। যেন সব কিছুতেই তার বিরক্তি ধরে গেছে। অফিস থেকে ফিরে মুখ গম্ভীর করে বসে থাকে। প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না। সামান্য কিছু হলে তেতো এবং তীক্ষ্ণ গলায় ঝগড়া শুরু করে। আমাদের বিয়ে হয়েছে প্রায় 4.5 বছর। বিয়ের প্রথম দিকে সে এমন ছিল না। শান্ত এবং কোমল স্বভাব, যে কোনো কথাই খুব সুন্দর করে বুঝিয়ে বলতো। বেশ কিছুদিন ধরে তার মধ্যে পরিবর্তনটা লক্ষ্য করছি। 2-1 বার জিজ্ঞেসও করেছি, জবাব দেয়নি, এড়িয়ে গেছে। ইনান কাঁদছে। দুপুরের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিল, হয়তো উঠে গেছে। তড়িগড়ি করে গোসল শেষ করলাম। মাথায় গামছা পেঁচিয়ে ঘরে ঢুকে দেখি হিমি এসেছে। ইনানকে কোলে নিয়ে হেসে হেসে কথা বলছে। মেয়েটা ভালো,
এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। তার ভেতর ননদ সুলভ আচরণ নেই। কথায় কথায় ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া না, মুখে মুখে তর্ক করে না, কখনো কোনো কাজের ভুল ধরে না, বরং সে আমার কাজে অনেক সাহায্য করে। ইনানের কান্না থেমে গেছে। হিমি বলল, ভাবি, ভাইয়ার সাথে তোমার কি হয়েছে? প্রতিদিন এমন ঝগড়াঝাটি ভালো লাগে না। মুখ কালো করে ফেললাম। স্বাভাবিক গলায় বললাম, কি আর হবে বলো, বউ পুরনো হয়ে গেলে সব সংসারে অশান্তি লাগে। এটা কেমন কথা? তোমাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে দুজনে বসে কথাবার্তা বলে মিটিয়ে ফেলো। ইনান বড় হচ্ছে, ওর বেড়ে ওঠার জন্য একটা সুস্থ পরিবেশ দরকার। তোমরা এমন করলে ও কি শিখবে? তার কথা জবাব দিলাম না। প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, ইনানকে আমার কাছে দাও, তুমি গিয়ে পড়তে বসো। আম্মা দেখলে রাগারাগি করবেন। বিকেলে পড়তে ইচ্ছে করে না। ইনান আমার কাছেই থাকুক, তুমি খেয়ে নাও। দুপুর গড়িয়ে বিকেল হয়ে চলল, এখনো দুপুরের খাবার খেতে পারলে না। হঠাৎই চোখ দুটো কেমন জ্বলে উঠল, বোধহয় পানি আসবে। চোখে পানি আসার আগে এমন চোখ জ্বালা করে। রান্নাঘরে গিয়ে থালায় ভাত নিলাম। এক গ্রাস মুখে দিতে গিয়ে মনে পড়ল, সকালে আরিফ না খেয়ে বেরিয়ে গেছে, টিফিন নিয়ে যায়নি। সে বাইরের খাবার খেতে পারে না। ভাত রেখে ঘরে চলে এলাম। মোবাইলটা হাতে নিয়ে আরিফকে কল দিলাম। দুবার রিং হওয়ার পর সে কল রিসিভ করলো। খটখটে গলায় বলল, কল দিয়েছ কেন? কি হয়েছে? দুপুরে খেয়েছ? খেয়েছি। আর কিছু বলবে? কি খেয়েছ? তুমি তো বাইরের খাবার খেতে পারো না। তাহলে কি? আরিফ কল কেটে দিল। ভাত মুখে দিতে গিয়ে খেয়াল করলাম খেতে ইচ্ছে করছে না। খিদে মরে গেছে। অথচ এতক্ষণ আমার মনে হচ্ছিল খিদেই পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত হজম হয়ে যাবে। হাত ধুয়ে ফেললাম। ইনান হিমির সাথে খেলছে, ওদেরকে আর বিরক্ত করতে গেলাম না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। ঘুম ভাঙল ইনানের কান্নার শব্দে। হুড়মুড় করে বিছানায় উঠে বসলাম। কতক্ষণ ঘুমিয়েছি খেয়াল নেই। হিমির রুমে গিয়ে দেখি ইনান মেঝেতে বসে হাত পা ছড়িয়ে কাঁদছে। হিমি বলল, আমার কথা শুনছে না, শুধু কাঁদছে। বুঝলাম ওর খিদে পেয়েছে। কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। শাশুড়ি মা বললেন, মেয়ে মানুষের এত ঘুম থাকলে বাচ্চা মানুষ করা যায় না। হয়, আমি তো সারাদিন ঘুমিয়ে থাকি। বাড়ির সব কাজ অন্য মানুষ করে দিয়ে যায়। এসব কাজ আমরাও করেছি। তখন আরও এই গ্যাসের চুলা, ফ্রিজ, রাইস কুকার ছিল না। মাটির চুলায় রান্না করতে হতো। ঝুড়ি ভরা মাছ কুটে ধুয়ে মশলা কষিয়ে জাল দিয়ে রাখতাম। এখন এর মেয়ে বউদের মতো এত আহ্লাদ ছিল না আমাদের। ঠিক বলেছেন আম্মা, আমাদের অনেক আহ্লাদ। তা আপনাদের আমলে তো ফ্যান লাইটও ছিল না। তাহলে বরং একটা কাজ করি, আপনার ঘরের লাইট ফ্যানের লাইনটা কেটে দিই, বিদ্যুৎ বিল কম আসবে। শাশুড়ি মা তীক্ষ্ণ চোখে তাকালেন। তার দৃষ্টিকে গুরুত্ব না দিয়ে ঘরে চলে এলাম। ইনানকে খাইয়ে বোরকা হিজাব পরলাম। একটু বাইরে যেতে হবে, টুকটাক কেনাকাটা আছে। 2 দিন ধরে আরিফকে এনে দিতে বলেছি, দেয়নি। তাই বাধ্য হয়ে আজ আমার বের হতে হলো। বেলা পড়ে এসেছে, খানিকক্ষণ বাদে সন্ধ্যা নামবে। বাড়ি থেকে একটু সামনে একটা মুদির দোকান আছে, ওখানেই প্রয়োজনীয় জিনিস পেয়ে যাব। দোকানে গিয়ে দেখি সুমি দাঁড়িয়ে আছে, শ্যাম্পু সাবান এইসব কিনছে। সুমি আরিফের কলিগ, দুজনে একই শিফটে চাকরি করে। সুমি আমাকে দেখে হাসলো। ইনানের গাল টেনে দিয়ে বলল, ভাবি কেমন আছেন? বাচ্চার শরীর ভালো? হাসি মুখে বললাম, এই তো ভালো আছি। আপনার কি খবর? অফিস শেষ? অফিসের সময় শেষ হয়নি, আমার একটু কাজ আছে, তাই ছুটি নিয়ে চলে এসেছি। ও আচ্ছা। সুমি হাসলো। ইতস্তত করে বললাম, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি জানতে চান? ইনানের বাবাকে দুপুরে খেতে দেখেছেন? আসলে ওর বাবা বাইরের খাবার খেতে পারে না। যাওয়ার সময় টিফিনটাও নিয়ে যায়নি, তাই জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, আরিফ ভাই খেয়েছে তো। আমাদের অফিসে নতুন একজন স্টাফ এসেছে, সুরভি আপা। ওনার টিফিন নিয়ে খেয়েছে। ব্যাপারটা নিয়ে আমরা খুব হাসাহাসি করেছি। ও আচ্ছা,
আমি আসছি। দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। মাথার ভেতর চক্কর দিয়ে উঠল। ইনানকে শক্ত করে ধরে নিজেকে সামলে নিলাম। মনের ভেতর কিছু কুৎসিত চিন্তা উকি ঝুঁকি দিচ্ছে, তবে আমি সেসবের কিছুই ভাবতে চাইছি না। চোখ বড় করে লম্বা শ্বাস নিলাম। রাস্তার মধ্যে নিজেকে অপ্রস্তুত দেখাতে চাই না। আরিফ বাড়ি ফিরল সন্ধ্যার পর। ফিরেই বাথরুমে ঢুকে গেল। লম্বা সময় ধরে গোসল করলো। সন্ধ্যায় চা বানিয়েছিলাম। 1 কাপ চা নিয়ে গিয়ে তার পাশে বসলাম। নরম গলায় বললাম, বাড়িতে ফিরে গোসল করলে যে? আরিফ বাঁকা চোখে তাকালো। বিরক্ত গলায় বলল, গোসল কেন করেছি সেই কৈফিয়ত চাইছ? গোসল করতে হলেও কি তোমাকে বলে নিতে হবে? তেমনটা কখন বললাম? শরীর খারাপ কিনা সেজন্যই জানতে চাইছি। শরীর খারাপ কিনা জানতে গোসল কেন করেছি সে কথা জিজ্ঞেস করতে হবে? আমাকে কি তোমার বোকা মনে হয়? কথা বাড়ালাম না। শুকনো কাপড় ভাঁজ করতে শুরু করলাম। ঠিক তখনই শাশুড়ি মা আমাদের ঘরে এলেন। গম্ভীর গলায় বললেন, আরিফ তোমার বউকে আমার সাথে ঠিকঠাক করে কথা বলতে বলবে। এই বাড়িতে আমি তোমার কামাই খাই না। আরিফ আমার দিকে তাকালো। স্বাভাবিক গলায় বলল, মাকে কি বলেছ? তোমার জন্য মেয়ে খুঁজতে বলেছি। এ কথার মানে? শাশুড়ি মা কিছু বলতে যাবেন, তার আগে শ্বশুর আব্বু এলেন। শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, আরিফের মা, ঘরে এসো, তোমার সাথে কথা আছে। শাশুড়ি মা কটমট দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর শ্বশুরের পেছন পেছন বেরিয়ে গেল। আরিফ বলল, তোমাকে একটা কথা বলি, সারাদিন কাজ করে বাড়িতে ফিরে এসব বিচার ব্যবস্থা করতে পারবো না। হয় মায়ের সাথে মানিয়ে চলবে, নয়তো কি? সে কথার জবাব দিল না। ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাত বাড়ছে। বাইরে বাতাসে শো শো শব্দ শোনা যাচ্ছে। আগামীকাল 1 বৈশাখ। জ্বর হবে নাকি? জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম। চাঁদ তারা নেই। বোধহয় কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে, ঠিক আমার জীবনের মতোই। হঠাৎই ঝুম বৃষ্টি নামলো। বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে বাতাস। খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। ইলেকট্রিসিটি চলে গেছে। ইনান কাঁদছে। আমার জীবনের সাথে প্রকৃতির কি অদ্ভুত মিল, যেন তারা একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত। ঝড়ের বেগ বাড়ছে। বাতাসের শো শো শব্দ, মেঘের গর্জন, কানে তালা লেগে যায়। অন্ধকার ঘর হাতড়ে মোবাইল খুঁজতে লাগলাম। ইনান চুপ হয়ে গিয়েছে, কাঁদছে না। হিমি মোমবাতি হাতে ঘরের ভেতর ঢুকলো। আনন্দিত গলায় বলল, বৈশাখ শুরুর আগে বৃষ্টি, এবার গরম কম পড়বে। তার কথার জবাব দিলাম না, হাসলাম। হিমি বলল, ভাবি, ইনান ঘুমিয়ে পড়েছে, ওকে শুয়ে দাও। কোলে থাকুক, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় পাবে। প্রায় আধ ঘন্টার মতো ঝড়ের তাণ্ডব চলল। বাড়ির সামনে বড় মেহগনি গাছটা ভেঙে পড়ল। ঝড়ের পুরো সময়টাতে আরিফ ঘরে আসেনি। রাগ করে বাড়ির বাইরে চলে গেল নাকি? ইনানকে বিছানায় শুয়ে দিয়ে তার খুঁজে গেলাম। আরিফ স্টোর রুমে বসে মোবাইল চালাচ্ছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। সরু গলায় বললাম, ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হয়েছ নাকি? আরিফ আমার দিকে তাকালো না। সহজ গলায় বলল, তেমনটা করতে পারলে ভালো হতো। সংসার তোমার কাছে এতটা বিরক্তির হয়ে উঠেছে আগে কখনো বুঝিনি। আগে বিরক্তি ছিল না, তাই বুঝতে পারোনি। এখন আছে, এখন বুঝতে পারলেই হলো। কারণ জানতে পারি? সে চুপ করে রইল। স্বাভাবিক ভঙ্গিতে আরিফের পাশে বসলাম। শান্ত গলায় বললাম, কি হয়েছে তোমার? কোনো ব্যাপার নিয়ে চিন্তিত? না বললে কিভাবে বুঝবো বলো? বুঝতে হবে না, কিছু হয়নি আমার। আমি আরিফের গায়ে হাত রাখলাম। বরফ শীতল গলায় বললাম, তুমি তো জানোই অহেতুক অশান্তি পছন্দ করি না, ভালো লাগে না। বেশ বুঝতে পারছি আমাদের সম্পর্ক আগের মতো নেই। তোমাকে দোষ দেব না, হয়তো আমি নিজেই বদলে গিয়েছি। তবে এসবের একটা সমাধান প্রয়োজন। ইনান বড় হচ্ছে, ওর জন্য হলেও প্রয়োজন। হঠাৎই আরিফের ভাবমূর্তি বদলে গেল। আমার কাঁধে মাথা রেখে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। তৎক্ষণাৎ তাকে কিছু বললাম না। মানুষটা কাঁদছে, একটু কাঁদুক। পৃথিবীর সব পুরুষ কাঁদতে পারে না, সবার চোখে পানি আসে না। কান্নাগুলো কষ্ট হয়ে বুকের মাঝে দলা পাকিয়ে থাকে।
আরিফ এমন নয়, সে কাঁদতে পারছে, কাঁদুক। মিনিট 10 পর তার কান্না থামল। চোখ মুছে বলল, সময়টা আমার জন্য ভালো যাচ্ছে না, পরে তোমাকে সব বুঝিয়ে বলবো, আপাতত কিছু জিজ্ঞেস করো না, দয়া করে আমায় কিছুটা সময় দাও। হাসলাম, তাচ্ছিল্যের হাসি। আমার গোটা জীবনটাই যাকে দিতে চেয়েছি, সে আজ আমার কাছে সময় ভিক্ষা চাইছে। জীবন সত্যি অদ্ভুত। শ্বশুর আব্বু ঝড় থামার পর বাইরে গিয়েছিলেন, ফিরলেন রাত 10টার দিকে। নরম গলায় বললেন, ক্ষয়ক্ষতি যা হয়েছে তা বেশ ভালোই। মঞ্জুর দোকানের টিনের চাল উড়ে গেছে, গাছের ডাল ভেঙেছে, তালেবদের মাটির ঘরের দেয়াল ধসে গেছে। শাশুড়িমা বললেন, আমাদের গাছপালা কিছু ভাঙেনি? ভাঙার মতো গাছ থাকলে তবেই না ভাঙবে। শীতের সময় সব গাছ কেটে ফেলেছি, ভাঙার মতো কিছু অবশিষ্ট নেই। তা ভালো, রাত হয়েছে, খেতে আসেন। তানজিলা আরিফকে ডেকে নিয়ে এসো। হিমি আয়, লাইট নিভে গেলে আর খেতে পারবি না। ঝড়ে কোথায় কোন তার ছিঁড়ে গেছে কে জানে। 2 দিনের মধ্যে কারেন্ট আসবে না। রান্নার আয়োজন ভালো, আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল, চিংড়ির মালাইকারি, আরিফের পছন্দের খাবার। তবুও সে খুব বেশি খেতে পারল না। সামান্য একটু মুখে দিয়ে হাত ধুয়ে ফেলল। নরম গলায় বলল, আমার খাওয়া শেষ। শাশুড়িমা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। পরক্ষণে কটমট দৃষ্টিতে আমার দিকে তাকালেন, যেন তার ছেলে না খাওয়ার জন্য আমিই দায়ী। আমার দোষে সে ভালো মতো খেতে পারেনি। ঘড়িতে 12টার মতো বাজে। আরিফ বিছানার একপাশে কাত হয়ে শুয়ে আছে। সারা শব্দ নেই, বোধহয় ঘুমিয়ে পড়েছে। আবহাওয়া বেশ ঠান্ডা। পরপর 2 বার হাই তুললাম, শীত লাগছে। বিছানায় কাঁথা কম্বল নেই, উঠতে ইচ্ছে করল না। গুটিসুটি হয়ে আরিফের ব্যাপারে ভাবতে লাগলাম। হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছে কেন? এমন কি হয়েছে যে কথা আমাকেও বলতে পারছে না? সুস্থ মানুষ তার প্রিয়জনের চোখের পানি সহ্য করতে পারে না, কখনো সম্ভবও না। তাদের চোখে পানি দেখলে মনটা কেমন হু হু করে ওঠে। আরিফ তখন কাঁদছিল, ভীষণ মায়া লাগছে। নরম চোখে তার দিকে তাকালাম। সে বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মুখের ওপর ড্রিম লাইটের সবুজ আলো এসে পড়ছে, ভালো লাগছে দেখতে। অতীতের কিছু সুন্দর স্মৃতি মনে করতে গিয়ে সুমির বলা কথাগুলো মনে পড়ল। বাড়িতে বউয়ের সাথে জেদ দেখিয়ে অফিসে গিয়ে মেয়ে কলিগের টিফিন চেয়ে খাওয়া স্বাভাবিক ব্যাপার কিনা জানি না, তবে তা প্রতিটা মেয়ের জন্য কষ্ট এবং যন্ত্রণার। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করলাম। প্রচণ্ড রকমের মনোকষ্ট নিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। মেঘের গুড়গুড় আওয়াজ শোনা যাচ্ছে। বোধহয় রাতে আবার ঝড় বৃষ্টি নামবে। সকালে ঘুম ভাঙল দেরিতে। চোখ মেলে দেখি আমার গায়ে কাঁথা, পাশে ইনান নেই, আরিফও নেই। কাঁথা সরে হুড়মুড় করে বিছানায় উঠে বসলাম। ব্যস্ত পায়ে ঘর থেকে বেরিয়ে এলাম। হিমিকে ডেকে বললাম, ইনান তোমার কাছে? হিমি বই পড়ছিল, ডানে বামে মাথা দুলিয়ে বলল, ইনানকে ভাইয়া নিয়ে গেছে। কোথায় গিয়েছে তুমি কিছু জানো? বলে যায়নি। ইনান উঠে কাঁদছিল। আমি গিয়ে দেখি ভাইয়া ওকে কোলে নিয়ে কোথাও যাচ্ছে। শাশুড়ি মা রান্নাঘরে চা বানাচ্ছিলেন। আমার গলা শুনে বেরিয়ে এলেন। তীক্ষ্ণ গলায় বললেন, গতকাল রাত পর্যন্ত দুজনের মধ্যে তো ভালোই চুলোচুলি লেগেছিল। এক রাতে এমন কি করলে যে স্বামী তোমার বশে চলে গেল? ওনার কথার ধরন এতটাই কুৎসিত ছিল যে গায়ে জ্বালা ধরে যায়। হিমি গলার স্বর হঠাৎ অনেকখানি নিচু করে বলল, মায়ের সাথে ভাইয়া ঝগড়া হয়েছে? কি নিয়ে? ইনানকে ভাইয়ার কোলে দেখে মা বলল, বউকে ঘুম পাড়িয়ে রেখে ছেলে মানুষ করছিস? বাহ, বেশ ভালো। আজকালকার ছেলেরাও হয়েছে, বউ ছাড়া কিছু বোঝে না। তারপর?
তারপর ভাইয়া মাকে ইচ্ছে মতো কথা শুনে ইনানকে নিয়ে চলে গেছে। ও, মুখ হাত ধুয়ে সকালের রান্না বসালাম। শাশুড়ি মা বললেন, এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে দুদিনেই সংসার মাথায় উঠবে। দুশ্চিন্তায় মাথা ভার হয়ে আছে, তর্ক করতে ইচ্ছে করছে না। তবে এবার আর চুপ থাকলাম না, কঠিন মুখে বললাম, আচ্ছা আম্মা, আপনি ঠিক কি চাইছেন একটু বলবেন? গতকাল আরিফের সাথে ঝামেলা হয়েছিল, আপনি বললেন স্বামীর মন জয় করতে না পারলে সংসার ছেড়ে দাও। আর আজকে জিজ্ঞেস করছেন কিভাবে স্বামীকে নিজের বশে এনেছে। এক মুখে দুরকম কথা বললেন কিভাবে? শাশুড়ি মেয়ে একটু মিয়ে গেলেন, বিরক্ত গলায় বললেন, বেশি কথা না বলে তাড়াতাড়ি করে হাত চালাও। সকালের নাস্তা দুপুরবেলা খাবো নাকি? একটা ছোট্ট নিঃশ্বাস ফেললাম। রাতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। ইচ্ছে না থাকলেও রাখতে হবে। সংসারে বউদের কখনো ছুটি হয় না। যেসব মেয়ে রান্নাঘর থেকে সামান্য একদিনের ছুটি পায়, নিঃসন্দেহে তাকে ভাগ্যবতী বলা যায়। চাল ধুয়ে ভাত চড়িয়ে দিলাম। খানিক বাদে হিমি চিৎকার করে উঠল, করুণ গলায় বলল, কি হয়েছে? তোমাদের এমন দেখাচ্ছে কেন? ইনানের হাতে কি হয়েছে? রান্না ফেলে রেখে ছুটে গেলাম। আরিফ ইনানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ইনানের ডান হাতের কোনো একটু কেটে গেছে। ব্যস্ত হাতে ছেলেকে কোলে নিতে নিতে বললাম, কি হয়েছে তোমাদের? এমন অবস্থা কিভাবে হলো? আরিফ বলল, তেমন কিছু হয়নি, হোঁচটকে পড়ে গিয়েছে। এ ওষুধটা ইনানের হাতে লাগিয়ে দাও। তোমার কিছু হয়নি? দেখি, এদিকে ফেরো। আরিফ ফিরল না, ভাবলেশীন ভঙ্গিতে ঘরে চলে গেল। আমিও তার পেছন পেছন এলাম। তরল গলায় বললাম, জেদ করো না, কোথায় কি হয়েছে দেখতে দাও। আরিফ শান্ত হয়ে বিছানায় বসল। তার কোনই হাঁটু, ঘাড়ের বেশিরভাগ অংশ ছিলে গেছে, দগদগে লাল গোস্ত বেরিয়ে আছে। তুলো ভিজিয়ে ক্ষত জায়গাগুলো ভালো মতো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলাম। আরিফ বলল, তোমাকে এত কথা শোনাই, খারাপ ব্যবহার করি, তবু আমার সেবা যত্ন করছ? সামান্য হাসলাম, জবাব দিলাম না। তানজিলা, ও আমার ছাড়া থাকতে পারবে? আমি নেই এমন হলে কি ইনানকে নিয়ে থাকবে, নাকি আবার বিয়ে করবে? চমকে ওর দিকে তাকালাম। আরিফের চোখ মুখ শান্ত। বিরক্ত গলায় বললাম, এসব কি ধরনের কথা? তুমি কোথায় যাবে? গত রাতে স্বপ্ন দেখেছি, আমি ট্রেনে চড়ে দূরে কোথাও চলে যাচ্ছি। ইনান খুব কাঁদছে, ওর আশেপাশে কেউ নেই, তুমিও না, সেজন্যই প্রশ্নটা করলাম। স্বপ্ন স্বপ্নই হয়, বাস্তবে এর কোনো ব্যাখ্যা নেই। তুমি হয়তো বিশ্বাস করো না। যাই হোক, খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। খিদে পেট চোচো করছে। ভাত বেড়ে দিয়েছি। আরিফ খুব আগ্রহের সাথে খাচ্ছে। তরকারি বলতে দুপদের ভর্তা, আমের গুটি দিয়ে টক ডাল। বিয়ের পরপর এমনই এক দিনের কথা, তখন ইনানের জন্ম হয়নি। শ্বশুর শাশুড়ি হিমিকে নিয়ে খুলনা গিয়েছে। বাড়িতে শুধু আমরা দুজন। ঝুম বৃষ্টি পড়ছে। আমার শরীর বেশ সুস্থ ছিল। হঠাৎই গায়ে জ্বর চলে এলো। সে কি জ্বর, কাঁপুনি ছুটে গেছে। আরে বৃষ্টি মাথায় গিয়ে ওষুধ এনে দিল। চিন্তিত গলায় বলল, নিজে তো নিজের যত্ন নিতে পারো না, আমার একটা কথাও শুনতে চাও না। এখন কার কষ্ট হচ্ছে? ভাবসাব দেখে মনে হচ্ছে আপনার কষ্ট হচ্ছে। বাজে কথা বললো না, খানিকক্ষণ বিশ্রাম করো। ছটফট করলে সুস্থ হতে সময় লাগবে। দুপুরে খাওয়ার মতো কিছু নেই, রাতটা হবে। রাতটা হবে না, চুপচাপ বসে থাকো। না রাঁধলে খাবো কি? একবার উপবাস করলে কিছু হবে না, বরং এটা শরীরের জন্য বেশ উপকারী। ভীষণ ক্ষুধা লেগেছে, না খেয়ে থাকতে পারবো না। আপনার উপকার আপনার কাছেই রাখুন। তাছাড়া আমার এখন ভালো লাগছে, জ্বর ছেড়ে গেছে, শরীর ঠান্ডা। বিশ্বাস না হলে গায়ে হাত দিয়ে পরীক্ষা করে নিতে পারেন। বিশ্বাস করছি, প্রতিটা কথাই বিশ্বাস করছি। ঘরে শুকনো খাবার কিছু নেই? না নেই, গতকাল সন্ধ্যায় শেষ হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, বাইরে কিছু পাওয়া যায় কিনা দেখছি। এই বৃষ্টিতে বাইরে কোথায় কি পাবেন? তাছাড়া বিদ্যুৎ চমকাচ্ছে, আমার একা থাকতে ভয় করে। ভালো কথা, খুব ভালো কথা। তবে যাই বলো না কেন, শরীরের এই অবস্থা নিয়ে আগুনের তাপে রান্না করা যাবে না।
তাহলে কি করব? না খেয়ে থাকবো? শুয়ে বসে বিশ্রাম নেবে। আর রান্না? দেখছি কি করা যায়। আপনি রান্না জানেন? আরিফ খানিকক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, তারপর রান্নাঘরে চলে গেল। দোকানের খাবার খেতে আমার কোনো অসুবিধা নেই, শাশুড়িমা বলেছিলেন। আরিফ বাইরের খাবার খেতে পারে না, সেজন্য জোর করছিলাম। তাছাড়া ওর কথাগুলো শুনতে বেশ ভালো লাগছিল। প্রায় 3 ঘন্টা পর আরিফের রান্না শেষ হলো। ডিম, আলু ভর্তা, আমের গুটি দিয়ে টক ডাল। খাবারগুলো সাজিয়ে গুছিয়ে আমার সামনে দিয়ে বলল, যা পেরেছি রেঁধেছি, খেয়ে নাও। তারপর চুপচাপ শুয়ে থাকো। ভাত মেখে মুখে দিলাম। আরিফ বলল, রান্না কেমন হয়েছে? খাওয়া যায়? উৎসাহী মুখে তাকিয়ে আছে, চোখ দুটো জল জল করছে। মুচকি হেসে বললাম, খুব ভালো হয়েছে। পুরো খাবারটা শেষ করলাম। গোসল সেরে আরিফ নিজে খেতে বসলো। একরাশ মুখে দিয়ে ছুটে আমার কাছে এলো। অসম্ভব কোমল গলায় বলল, ভবিষ্যতে যা কিছু হোক, আজকের পর আমার জীবন সঙ্গিনীকে নিয়ে কোনো আক্ষেপ অথবা আফসোস থাকবে না। তার কথার জবাবে হেসেছিলাম। ননে পোড়া ভর্তা, ডাল ছিল অসম্ভব টক, মুখে দেওয়া যায় না। তবুও খাবারটা আমার কাছে ভালো লেগেছিল। মনে হয়েছিল এমন সুস্বাদু খাবার এ জীবনে আর খাবো না। তখন ওকে আপনি সম্বোধন করতাম, এখন তুমি বলি। তবু ওই সময়গুলো বেশি ভালো ছিল। ভালো সময়গুলো কত দ্রুত পেরিয়ে যায়। হাসছো কেন? আরিফের কথায় ধ্যান ভাঙল। ব্যস্ত গলায় বললাম, তোমার আর কিছু লাগবে? খাওয়া শেষ, পারলে 1 কাপ চা বানিয়ে দাও। মাথা ধরেছে। রান্নাঘরে গিয়ে চুলায় চায়ের পানি চাপালাম। আরিফ চায়ে চিনি খুব মাপজোপ করে খায়। 1 চামচ উঁচু উঁচু আর 1 চামচ সমান। মাঝে মধ্যে একটু আদা কুচি করে দিই, চায়ের স্বাদ বাড়ে। চা নিয়ে আরিফের সামনে রাখলাম। সে হেলান দিয়ে খাটের ওপর বসে আছে, পাশেই মোবাইল। সাইলেন্ট মোডে রাখা হয়েছে বোধহয়। কল আসছে, শব্দ হচ্ছে না। ফোনের স্ক্রিনের ওপর সুরভি ম্যাডাম লেখাটা জল জল করছে। আরিফ বলল, আমার একটু কাজ আছে, বের হতে হবে। এখন আর চা পান করব না। কথাগুলো বলে সে আর 1 মিনিটও দাঁড়ালো না। আলমারি থেকে নীল সুতার কাজ করা সাদা পাঞ্জাবিটা বের করে পরল। তারপর তড়িঘড়ি করে বেরিয়ে গেল। ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। অফিসের উচ্চ পদস্থ কর্মচারীদের স্যার ম্যাডাম সম্বোধন করাই যায়, কিন্তু আরিফ আমাকে ম্যাডাম বলে ডাকে। সে বলে, খুব কাছের একজনকে এই নামে ডাকা যায়। বিষণ্ণ মুখে চায়ের কাপ সরিয়ে রাখলাম। আর ঠিক তখনই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল, আজ 1 বৈশাখ। আরিফ বাড়ি ফিরল সন্ধ্যার পর। তার চোখ মুখে ফোলা ফোলা ভাব, যেন অনেকক্ষণ কেঁদেছে। হিমি ইনানের সাথে খেলছিল। আরিফকে দেখে বলল, ভাইয়া সারাদিন কোথায় ছিলে? কল রিসিভ করছিলে না কেন? আরিফ তার প্রশ্নের জবাব দিল না। বিরক্ত গলায় বলল, তোর ঘরে যা, আমি একটু ঘুমাবো। হিমি ইনানকে কোলে নিয়ে উঠে গেল। আরিফ বলল, তানজিলা বাতি নিভিয়ে দাও, আলো চোখে লাগছে। একটা মানুষ এভাবে বদলে যেতে পারে, ওকে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। কয়েক মাস আগেও বাড়ি ফিরে প্রথমে ইনানকে কোলে নিয়ে শাশুড়ি মায়ের ঘরে যেত। তার সাথে দেখা করে এসে চা বানিয়ে দিতে বলতো। সারাদিন কোথায় কি করেছে সেসব বর্ণনা করত। মাঝে মধ্যে বিরক্ত হতাম, মাঝে মধ্যে বেশ ভালোই লাগতো। অথচ এখন সে আর আগের মতো নেই। প্রয়োজনের বাইরে একটা কথা বলে না। আজ সারাদিনে 1000 বারের উপরে কল দিয়েছি, রিসিভ করেনি। এখনো ভালো মন্দ কিছু বলছে না। কি অদ্ভুত। বাতি নিভিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎই আরিফ আমাকে তার কাছে ডাকলো।
হালকা গলায় বলল, 1 কাপ চা বানিয়ে দেবে? তোমার হাতে চা না পেলে চায়ের তেষ্টা মেটে না। খুশি হব নাকি অভিযোগ জানাবো বুঝতে পারলাম না, তাই আর কোনো কথাও বললাম না। চুপচাপ রান্নাঘরে চলে গেলাম। চা বানিয়ে নিয়ে এসে দেখি আরিফ ঘুমিয়ে পড়েছে। ওকে আর বিরক্ত করলাম না। শাশুড়ি মা বললেন, আরিফের কি হয়েছে? সারাদিন কোথায় ছিল? জানি না আম্মা, আমায় কিছু বলেনি। কথাগুলো বলে আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না, নিজের কাজে চলে গেলাম। কারণ আমি জানি এরপর শাশুড়ি মা যেসব কথা বলবেন সেসব কথা আমার সহ্য হবে না। মন খারাপের দিনে ঝগড়া করতে চাই না। আজকে শুধু আমার মন খারাপই নয়, বরং আমি নিজের ওপর অনেক বেশি বিরক্ত। একটা মানুষ আমায় দেখেও দেখছে না, কথা বলতে চাইছে না, অথচ আমার হৃদয় সারাক্ষণ শুধু তার কথা ভাবছে, তাকে নিয়ে চিন্তা করছে, তাকে হারানোর ভয় পাচ্ছে। ভালোবাসা এই অনুভূতিটাই বোধহয় সবচেয়ে বেশি বিরক্তিকর এবং কষ্টের। সারাদিনের কাজের পর শরীর ক্লান্ত হয়ে যায়। বাচ্চা সামলে সংসার কাজ শেষ করে রাতে বিছানায় পিঠ দিতে ঘুমিয়ে পড়ি। তবে আজ কেন যেন ঘুম আসছে না। মন বলছে আমার সংসারে খারাপ কিছু হচ্ছে, এতটাই খারাপ কিছু যা কোনো নারী দুঃস্বপ্ন কল্পনা করতে পারে না। মনের সাথে অভিনয় করলাম না, সত্য স্বীকার করে নিলাম। সুরভিকে আমার ভালো লাগছে না। মন বলছে ওর সাথে আরিফের নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে, খুব ভালো বন্ধুত্ব অথবা অবৈধ প্রেমের সম্পর্ক। সুমির কথা অনুযায়ী সুরভি নামের মেয়েটা অফিসে জয়েন হওয়ার পর থেকে আরিফের ব্যবহার বদলে গেছে। তেমন কিছু হলে আমি আরিফকে ক্ষমা করতে পারবো না, কখনোই পারবো না। ওকে ছেড়ে অনেক দূরে চলে যাব। কিন্তু ইনানের কি হবে? এই বয়সে বাবার ভালোবাসা হারাবে? আর কিছু ভাবতে পারলাম না। ঠিক করলাম কাল আরিফের অফিসে যাব। ব্যাপারটা খোলাসা হওয়া জরুরি। তেমন কিছু হলে সরাসরি ওদের সাথে কথা বলবো। রাত বাড়ছে, ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। বৃষ্টি নামবে নাকি? খুব ভোরে ঘুম থেকে উঠলাম। চুলায় চায়ের পানি চাপিয়ে দিয়ে হিমির ঘরে গেলাম। নিচু গলায় বললাম, আজকের দিনটা বাড়িতে থাকতে পারবে? হিমি সবে ঘুম থেকে উঠেছে। আড়মোড়া ভেঙে লম্বা হাই তুলল। জড়ানো গলায় বলল, কোনো কাজ আছে নাকি? একটা কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ। তোমার সাহায্য চাই। কি করতে হবে বলো? সকালের নাস্তায় নুডলস রান্না করে দিলে যে কোনো কাজ করতে রাজি। আমি তোমার ভাইয়ের অফিসে যাব। তোমাকে ইনানের খেয়াল রাখতে হবে। হিমি একটু জোরেই বলল, ভাইয়ার অফিসে যাবে? কোনো অনুষ্ঠান আছে নাকি? তড়িঘড়ি করে ওর মুখ চেপে ধরলাম। ফিসফিসিয়ে বললাম, আরে চিৎকার করো না, না জানিয়ে যাব। দুপুরে বিরিয়ানি রাঁধবো, ওটাই দিতে যাব। হিমি একটু সুর টেনে বলল, ওহো সারপ্রাইজ। কাজ হয়ে যাবে ম্যাডাম, তবে কিছু পারিশ্রমিক দিতে হবে। এই যেমন সন্ধ্যা আদা লেবু চায়ের সাথে কুড়মুড়ে পাঁপড় ভাজা, অথবা বিকেল বিকেল ঝাল ঝাল ফুচকা। ঠিক আছে, হয়ে যাবে। হিমি হাসলো। ব্রাশে টুথপেস্ট মাখাতে মাখাতে বাথরুমে ঢুকলো। এই মুহূর্তে ওকে সত্যি কথাটা বললাম না, বললে হয়তো বিশ্বাসও করতো না। শত হলেও আরিফ ওর আপন ভাই। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম। দুপুর হয়ে এসেছে, রান্না প্রায় শেষ। আরিফ আজকেও টিফিন নিয়ে যায়নি, তড়িঘড়ি করে বেরিয়েছে ওই সুরভির কল্পে। হঠাৎই চোখে পানি এসে গেল। চোখ মুছে কাজে মন দিলাম। আর মাত্র কিছু সময়, তারপরেই সবটা খোলাসা হয়ে যাবে। আরিফের অফিস বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, আবার অনেক কাছেও না, মাঝামাঝি দূরত্ব। রিকশায় যেতে প্রায় 30-40 মিনিট সময় লাগে। ঝাঁঝা রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছি, একটা রিকশাও নেই।
দুপুরে এদিকে তেমন কেউ আসে না। মিনিট 10 দাঁড়ানোর পর রিকশার দেখা পেলাম। ভাড়া ঠিক না করেই রিকশায় উঠে বসলাম। রোদের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, শরীর ঘেমে গেছে, তেষ্টা পাচ্ছে। অফিসে ঢুকতেই সুমি আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ভাবি আপনি? আরিফ ভাইকে ডেকে দেব নাকি? তার দিকে তাকিয়ে হাসলাম। নরম গলায় বললাম, তাকে কোথায় পাবো বলেন? নিজে গিয়ে দেখা করে নিচ্ছি। আরিফ ভাই, সুরভি আপা সবাই ক্যান্টিনের দিকে গিয়েছে, আমিও যাচ্ছিলাম। ঠিক আছে, আমি আপনার সাথে আসছি। সুমি হাসি হাসি মুখ করে উঠে এলো। ক্যান্টিনের পরিবেশ ভালো, ছিমছাম ধরনের গোছগাছ। একটা টেবিলে আরিফ এবং বেশ কয়েকজন ছেলে বসে আছে। ওদের থেকে একটু দূরের একটা টেবিলে একজন ভদ্রমহিলা বসা। সুমি ভদ্রমহিলার সামনের চেয়ারে বসলো। ঝলমলে গলায় বলল, সুরভি আপা, আরিফ ভাইয়ের ভাগ্য দেখেছেন? বাইরের খাবার খেতে পারে না বিধায় ভাবি ওনার জন্য টিফিন নিয়ে এসেছে। আরিফ চমকে পেছনে ফিরল। উঠে এসে বলল, তানজিলা, তুমি আবার আসতে গেলে কেন? আমি কিছু একটা খেয়ে নিতাম। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। যদিও মুখে হাসি ধরে রেখেছি, তবু বিস্মিত ভাবটা চাপা দিতে পারছি না। যেমনটা ভেবেছিলাম সুরভি তেমন নয়। বেশ বয়স্ক একজন মহিলা, কম করে হলো 55-56 বছর বয়স। মোটা থলথলে শরীর, মুখের চামড়ায় ভাঁজ পড়ে গেছে। আরিফ কখনো এই মহিলার সাথে প্রেমের সম্পর্ক গড়বে না। সুমি বলল, ভাবি, কি নিয়ে এত চিন্তা করছেন? আমাদের সাথে এসে বসুন। সুরভি বলল, আরিফ একা খেলে খাবার হজম করতে পারবে না। বিরিয়ানির গন্ধে খিদেটা আরো বেড়ে গেল। আমাদেরকে একটু ভাগ দাও। আরিফ টিফিন বক্স এগিয়ে দিল। আমি বললাম, আচ্ছা, তাহলে আপনারা খাওয়া দাওয়া করেন, আমি যাই। ইনানকে রেখে এসেছি। সুমি যেতে দিল না, হাত ধরে ওদের পাশে বসালো। জোর গলায় বলল, আরে একটু সময় বসলে এমন কোনো ক্ষতি হবে না। তাছাড়া খাওয়ার সময় কাউকে খালি মুখে পাঠাতে নেই। আমি খেয়ে এসেছি, খিদে নেই। সুরভি বলল, ভাত না খেলেও চা পান করতে হবে, এখানে চা খুব ভালো। সুমি আর জোর করল না। মিনিট 10 বসে সবার খাওয়া দেখতে লাগলাম। সুরভি বেশ আয়েশ করে মুরগির রান চিবুচ্ছে। আরিফের সাথে বসা ছেলেগুলো একে একে বেরিয়ে গেল। তাদের খাওয়া শেষ। আরিফ বলল, চলো, তোমাকে রিক্সা ঠিক করে দিচ্ছি। সুরভি বলল, আহ, মেয়েটার সাথে একটু ভালো করে কথাও বলতে পারলাম না। যে মেয়ে এমন সুন্দর বিরিয়ানি রান্না করে, তার সাথে দুদণ্ড গল্প না করলে খুবই খারাপ দেখায়। তুমি যাও, ও কিছুক্ষণ পর যাবে। আরিফ এক পলক আমার দিকে তাকালো, তারপর মুখ গোমরা করে বেরিয়ে গেল। সুমি বলল, আরিফ ভাই বোধহয় রেগে গেলেন। সুরভি তার কথায় পাত্তা দিল না, বিরিয়ানির প্রশংসা করতে লাগলো। আমি বললাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? সুরভি খুব মাথা দোলালো, বলল, নিশ্চয়ই পারো, তবে দুটো কথা হলে আরও একদিন বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। হা হা। এই বয়সে আপনি চাকরি করছেন না? মানে সুমি আপু বলেছিলেন আপনি অফিসে নতুন, তাই কৌতূহল হচ্ছে। সে দীর্ঘশ্বাস ছাড়ল, হতাশ গলায় বলল, কি আর করব বলো, ছেলে মেয়ে নেই, স্বামী সংসার নেই, খেয়ে পরে বাঁচতে গেলে কাজ তো করতেই হবে। ও আচ্ছা, আপনি বিয়ে করেননি? বিয়ে? হ্যাঁ, বিয়ে করেছিলাম। সে অনেক কথা, লিখতে বসলে উপন্যাস হয়ে যাবে। সুমি বলল, ভালো কথা মনে পড়েছে। সুরভি আপা, আপনি কখনো আপনার স্বামীর ব্যাপারে বলেননি, আজকে একটু বলেন। সত্যি কি আপনার বিয়ে হয়েছিল? হয়েছিল, আজ থেকে 43 বছর আগে আমার বিয়ে হয়েছিল। 8 বছর সংসার করার পর উনি মারা যান, তারপরে আর বিয়ে করিনি। কৌতূহলী গলায় বললাম, কেন আর বিয়ে করেননি কেন? সুরভি আয়েশ করে বসলো। ঝলমলে গলায় বলল, 12 বছর বয়সে আমার বিয়ে হয়েছে।
আজ থেকে অনেক বছর আগের কথা। অসপাড়া গ্রাম। 12 বছর মানে অনেক বয়স। খুব দুরন্ত স্বভাবের ছিলাম। সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়াতাম। মা বাবা ধরে বেঁধে এক লোকের সাথে বিয়ে দিয়ে দিলেন। উনি তখন ঢাকায় থাকতেন, সরকারি চাকরি করতেন। বিয়ের পর আমাকেও ঢাকায় নিয়ে গেলেন। স্কুলে ভর্তি করিয়ে দিয়ে বললেন, আমার মতে মেয়েদের পড়াশোনা করা জরুরি। তোমাকে আমি শেষ পর্যন্ত পড়াবো। জানো, আমাদের খুব সুখের সংসার ছিল। বিয়ে নিয়ে ভয় যা পেয়েছিলাম, দুদিনেই সব ভয় কেটে গেল। মানুষটা আমার এতটাই আপন হয়ে উঠেছিল যে সে কথা আর কি বলবো। দিনে উনি অফিস থাকতেন, ফিরতেন বিকেল মিলিয়ে গেলে। ফেরার পথে হাতে করে নানান সব খাবার নিয়ে আসতেন। সন্ধ্যায় চা নাস্তা সেরে আমাকে পড়াতে বসতেন। খুব কড়া মাস্টার। গুনে গুনে 2 ঘন্টা বই পড়িয়ে তবেই ছাড়তেন। মানুষটা খুব যত্নশীল এবং ভালো মনের ছিল। মেয়েরা এমন চরিত্রকে নিজেদের কল্পনায় পুষে রাখে। ভাগ্য করে আমি তাকে পেয়েছিলাম। ছুটির দিনগুলোতে উনি আমাকে রান্না করে খাওয়াতেন। ওনার রান্নার হাত খুব ভালো ছিল। কাঁচা পেঁপে দিয়ে এমন একটা তরকারি রাখত, ওই এক পদ দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যেত। কিন্তু কি বলতো, কথায় বলে না, সুখের ভাত বেশি দিন সহ্য হয় না। আমার সাথে ঠিক তাই হয়েছে। বিয়ের 8 বছরের মাথায় উনি মারা গেলেন। সুস্থ মানুষ অফিসে গিয়েছে, হঠাৎই দুপুরবেলা বাড়ি ফিরে বলল, সুরভি, আমার কাছে একটু বসো, তোমার হাতটা আমার বুকের উপর রাখো। ব্যস্ত হয়ে তার কাছে গেলাম। গায়ে মাথায় হাত দিয়ে বললাম, কি হয়েছে, এমন করছো কেন? উনি বললেন, শরীরটা একটু খারাপ লাগছে, তুমি কাছে থাকলে ভালো লাগে, তাই বাড়িতে চলে এলাম। ছেলে মানুষে করতো অনেক। আমার কাছ থেকে বেশ কয়েকবার কথা নিয়েছে। উনি ছাড়া অন্য কোনো পুরুষকে আমার জীবনে ঠাঁই দেব না। এতটুকু বলার পর সে থামল, চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছাড়ল। আমি বললাম, তারপর? তারপর কি হলো? তারপর ওদিনই উনি মারা যান। আমার হাতটা ওনার বুকের উপরে ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত শক্ত করে ধরে রেখেছিল। বুঝতে পারিনি ওটাই শেষবার। সারা জীবনে আফসোসটা রয়ে যাবে। সেদিন যদি ওনাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম। তারপর আর বিয়ে শাদী করেননি? মানে আপনার মা বাবা আত্মীয় স্বজনের চেষ্টা করেননি? বিয়ে জীবনে একবারই হয়, আর কাকেই বা বিয়ে করব? ওনার মতো করে কাউকে মনে ধরে না। এসব নিয়ে ভাবতে গেলে উনি আমার স্বপ্নে আসেন। কি বলবো বুঝতে পারলাম না। আমার চোখ দুটো কেমন ভিজে উঠেছে। সুমির চোখও পানি। প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, স্বামী সরকারি চাকরি করলে তো আপনার অবস্থা ভালোই থাকার কথা। পেনশন পান না? না রে, পেনশন পাই না। তখন বিক্রি করে দিয়েছিলাম। টাকাগুলো ব্যাংকে রাখা ছিল। বছর 2 আগে সব টাকা ভাইয়ের ব্যবসায় দিয়েছে, আর ফেরত দেয় না। বাধ্য হয়ে চাকরিতে যোগ দিতে হলো। কাজ জানতাম, আগে বেশ কয়েক বছর চাকরি করেছি। অভিজ্ঞতা আছে তাই এখানে নিয়েছে। ও আচ্ছা, আপনাদের দাওয়াত রইল, একদিন আমাদের বাড়িতে আসবেন। আসলে আমাকে এখন যেতে হবে। ইনান মানে আমার ছেলে বাড়িতে রয়েছে। বাচ্চা মানুষ, বুঝতেই তো পারছেন। সুরভি বলল, ঠিক আছে, যাও তুমি। তোমার সময় নষ্ট করলাম। অল্প হাসলাম। বেরিয়ে দেখে আরিফ অফিসের সামনে দাঁড়িয়ে আছে। পাশে একটা রিক্সা দাঁড়ানো। আমাকে দেখে ইশারায় তার কাছে ডাকলো। কোমল গলায় বলল, রিক্সা ওঠো। তুমি ওকে যাবে নাকি? হ্যাঁ যাব, চিন্তা করতে হবে না, ছুটি নিয়ে নিয়েছি। রিক্সায় উঠে বসলাম। বেশ অনেকদিন পর আরিফের সাথে রিক্সায় বসেছি। হালকা বাতাস লাগছে গায়ে। মন অনেকটা ভালো হয়েছে। পরিস্থিতি যা দেখলাম, সুরভির সাথে ওর কোনো ধরনের সম্পর্ক গড়ে ওঠা সম্ভব না। হয়তো অফিসের কোনো কাজ ছিল। আনমনে বসে নানান কথা ভাবতে লাগলাম। হঠাৎই খেয়াল হলো রিক্সা বাড়ির পথে যাচ্ছে না, নির্জন রাস্তায় চলে এসেছে। আরিফের দিকে তাকালাম। আরিফ আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ শান্ত, গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, পলক ফেলছে না। তার চোখের ভাষা পড়া যাচ্ছে না। কেমন যেন ভয় ভয় করতে লাগলো। তরল গলায় বললাম, রিক্সা এদিকে কোথায় যাচ্ছে? এটা তো বাড়ির পথ নয়। আরিফ মুচকি হাসলো। বরফ শীতল গলায় বলল, এই পথের শেষে খুব সুন্দর একটা জায়গা আছে। ওখানে গেলে তোমার মনের কষ্ট, হতাশা, দুশ্চিন্তা সবকিছু দূর হয়ে যাবে। সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তার মানে কোথায় যাচ্ছি আমরা?
অপেক্ষা করো, ধৈর্যের ফল মিষ্টি হয়। রিক্সা আগের থেকে দ্রুত চলছে, বাতাসের জোর বেড়েছে। আরিফের চুল উঠছে। দূরে কোথাও ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছে। ঘুঘুটা খুব করুণ সুরে ডাকছে। রিক্সা থামলো খোলা মাঠের সামনে। মাঠটা বেশ বড়, দুপাশে জঙ্গল, এক পাশে নদী, অন্য পাশে রাস্তা। কোমল গলায় বলল, দেখে শুনে নামবে। আমি ওর হাত ধরলাম না, সহজ ভঙ্গিতে নেমে এলাম। রিক্সাওয়ালা চলে যাওয়ার পর সে বলল, হাত ধরলে না যে? কিছু না, এমনিতেই নামতে পারতাম। আমাদের দুজনের মাঝে দূরত্বটা ছিল না, এমন হোক তা কখনো আশা করিনি। সবকিছু আমাদের ইচ্ছে অনুযায়ী হয় না, তা ঠিক। চলো ওদিকটায় গিয়ে বসি। আমি ওর সাথে হাঁটলাম না, ঠায় দাঁড়িয়ে রইলাম। আরিফ কিছু দূর গিয়ে পিছনে ফিরল, সরল গলায় বলল, আসবে না? আমি ওর দিকে হাঁটতে লাগলাম। মাথার ভেতর নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ আমাকে এখানে নিয়ে আসার কারণ বুঝতে পারছি না। জায়গাটা বেশ নির্জন এবং শুনশান, কেউ কোথাও নেই। আরিফ নদীর পাড়ে ঘাসের ওপর বসল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এমন করছো কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না, ভয় পাবো কেন? ভয় পাচ্ছি না তো, ভয় পাচ্ছি না। ইনানের জন্য চিন্তা হচ্ছে, এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। তোমার চোখ মুখে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি ভয় পাচ্ছ। আমি কি তোমার এতটাই দূরের মানুষ হয়ে গেছি, যার সাথে নির্জন জায়গায় বসতেও ভয় পাচ্ছ? কথার জবাব দিলাম না। মেয়েকে হেসে ওর পাশে গিয়ে বসলাম। আরিফ আমার হাত ধরল, অদ্ভুত গলায় বলল, বহু দিন এভাবে সময় কাটানো হয় না। মাঝে মধ্যে কি মনে হয় জানো, সবকিছু ছেড়ে ছুড়ে তোমাদের নিয়ে দূরে কোথাও চলে যেতে পারতাম। এখানে থাকার অসুবিধা কি? আমাদের তো কোনো কিছুর অভাব নেই। তোমার আমাকে কেমন মনে হয়? আমি মানুষটা কি খুব বেশি খারাপ? সত্যি বলতে, তোমাকে চিনতে এখন আমার কষ্ট হয়। তুমি আগের মতো নেই। আগের সেই ব্যক্তিত্ববোধ, দায়িত্ব, ভালোবাসা, কোনো কিছুই এখন আর তোমার মাঝে খুঁজে পাই না। সংসারেও তেমন মনোযোগ নেই, যেন তোমার সব চিন্তা অন্য কোথাও আটকে আছে। এর জন্য তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? আমি একটু হাসলাম, খুব শক্ত গলায় বললাম, আমাদের সম্পর্কে তোমার তরফ থেকে তৃতীয় কেউ না এলে কখনোই ছেড়ে যাব না। বিয়ের সম্পর্ক এতটা ভঙ্গুর হওয়া উচিত না। কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাকে অবহেলা করবে, অসম্মান করবে, যা খুশি তাই বলবে। তানজিলা, আমাদের এখন যাওয়া উচিত। ইনান বাড়িতে, হিমি ওকে বেশিক্ষণ সামলাতে পারবে না। একটা প্রশ্ন করি? করো। পহেলা বৈশাখের দিন কোথায় গিয়েছিলে? অফিসে অনুষ্ঠান ছিল, যেতে চাইনি। সুরভি আপা কল দিয়ে বলল, বস সবাইকে ডেকেছে, তাই গিয়েছিলাম। মাথা দুলালাম। আরিফ বলল, জায়গাটা বেশ নিরিবিলি, সুন্দর, তাই না? বসে থাকতে ভালো লাগে। আমাদের এখন যাওয়া উচিত। দুপুরে বেরিয়েছি, বিকেল হতে চলল। তানজিলা, আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না, তাই না? ওর কথা শুনেও না শোনার ভান করে হাঁটতে লাগলাম। সত্যি বলতে, আমি অনেক বিরক্ত এবং ক্লান্ত হয়ে গিয়েছি। ছন্ন ছাড়া জীবন নিয়ে অতিষ্ঠ। খাপ ছাড়া জীবন কারই বা ভালো লাগে? বেশ বুঝতে পারছি আরিফ কোনো একটা ঝামেলায় ফেঁসে গিয়েছে। কথাটা আমাকে বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না, কোথাও আটকে যাচ্ছে। বাড়িতে ঢোকার পর শাশুড়ি মা বললেন, ছেলেকে রেখে কোথায় গিয়েছিলে? কেমন মা তুমি? ভর দুপুরে বাইরে কিসের কাজ? আমি কিছু বলবো তার আগে আরিফ ঘরের ভেতর ঢুকলো। শান্ত গলায় বলল, আমার সাথে গিয়েছিল। ইনান কোথায়? শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন, হিমির ঘরে ঘুমোচ্ছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তানজিলা, ঘরে এসো, তোমার সাথে কথা আছে। ঘরে ঢুকলাম। আরিফ কিছু বলল না, বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো। ওকে ঘাটালাম না। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি ছড়িয়ে খানিকক্ষণ আয়নার দিকে তাকিয়ে রইলাম।
আমার চেহারা আর আগের মতো নেই, চোখে নিচে কালচে দাগ পড়ে গেছে, দুশ্চিন্তার ছাপ ত্বকের উজ্জ্বলতা ঢেকে ফেলেছে। আচ্ছা, সব মেয়ের জীবনে কি এমন হয়? বিয়ের পর বাচ্চা হয়ে গেলে সংসারের অবস্থা এমন ছন্নছাড়া হয়ে যায়? বুক চিরে দীর্ঘশ্বাস বের করে দিলাম। সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। প্রতিদিনই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। সকালে ঘুম থেকে উঠছি, রান্না করছি, সংসারের কাজ শেষ করে রাতে ঘুমোতে যাচ্ছি। এই তো এভাবে জীবন কেটে যাচ্ছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সে তার নিজের নিয়মে চলে। একে একে 7টা দিন পার হয়ে গেল। এই 7 দিনে আমার জীবনে আহামরি কিছু ঘটেনি। আগে রুটিনে দিন পার হয়ে যাচ্ছে, তবে আরিফের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছি। আগের মতো ছন্নছাড়া ভাবটা আর নেই। সবার সাথে কথাবার্তা বলছে, ইনানকে সময় দিচ্ছে, তবুও কোথাও যেন একটা সুর কেটে গেছে। সকালে ঘুম ভাঙল দেরিতে। উঠে দেখি হিমি আমার মাথার কাছে বসে আছে। তার চোখ মুখে উৎফুল্ল ভাব। বিস্মিত গলায় বললাম, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? হিমি বলল, দাওয়াত আছে, দুপুরে বিরিয়ানি খাবো। তড়িঘড়ি করে কাজকর্ম সব শেষ করে নাও। দাওয়াত? কোথায় দাওয়াত? কে দাওয়াত দিয়েছে? ভাইয়ার অফিসের এক কলিগ দিয়েছে। সে নাকি তোমার হাতের বিরিয়ানি খেয়ে ফিদা হয়ে গেছে। সেই সুবাদে আমাদের একবেলা নেমন্তন্ন করে খাওয়াবে। তোমাকে কে বলল? কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়ছে, সুরভি। গতকাল উনি আমাদের বাড়িতে এসেছিলেন। মায়ের কাছে দাওয়াত দিয়ে গিয়েছেন। বারবার করে বলেছেন আমরা যেন যাই। আরিফ দূরে বসে মোবাইল ঘাঁটছিল। সে ভীষণ অবাক হলো। আমি নিজেও অবাক হলাম। এসবের কিছু আমি জানি না। শাশুড়ি মা আজকাল অনেক কথাই আমাকে বলেন না, অবশ্য আগেও কখনো বলেননি। আরিফ বলল, দাওয়াত দিয়ে গেছে মানেই যে যেতে হবে এমন কোনো কথা নেই, যাওয়ার দরকার নেই। হিমি মুখ কালো করে ফেলল। আমি বললাম, তুমি এসবের কিছু জানতে না? কোন সবের কিছু? সুরভি আপা এসেছিলেন, দাওয়াত দিয়ে গিয়েছেন, এসব তুমি জানতে না? বাড়িতে এসেছিল জানি, আমার সাথে এসেছিল। দাওয়াত দেওয়ার ব্যাপারটা এখন জানলাম। ব্যাপারটা আমার কাছে একটু ভালো লাগলো না। গতকাল আমি বাড়িতে ছিলাম না, ইনানকে নিয়ে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। শেষ বিকেলে ফিরেছি, সেজন্য হয়তো ওনার সাথে দেখা হয়নি। কিন্তু আরিফ কি আমায় কথাটা বলতে পারতো না? হয়তো বলার প্রয়োজন মনে করেনি। তাছাড়া আমি কে যে সব কথা আমায় বলতে হবে? হিমি বলল, আচ্ছা থাক, তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না। ভাবি, মা তোমায় ডাকছিল। হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে গেলাম। শাশুড়ি মা বললেন, হিমি তোমাকে কিছু বলেছে? দাওয়াতের ব্যাপারে বলেছে। আচ্ছা আম্মা, উনি কাকে কাকে দাওয়াত দিয়েছেন? আমাদের সবাইকে যেতে বলেছে, বারবার করে বলেছে। আরিফ যেতে নিষেধ করেছে আম্মা, বলেছে দাওয়াত দিলেই যেতে হবে এমন কথা কোথাও লেখা নেই। এই ছেলেটার কথাবার্তা হয় না। মেয়েটা কতবার করে বলে গেল, এখন না গেলে আমাদের কি ভাবে? কি আর বলবো, সে যা ভালো মনে করেছে তাই বলেছে। শাশুড়ি মা ছোট একটা নিঃশ্বাস গোপন করলেন। তীক্ষ্ণ গলায় বললেন, আলু ভর্তা ভাত বসিয়ে দাও। কত বেলা হলো সেদিকে কি কোনো খেয়াল আছে তোমার? ভাবলেশহীন ভঙ্গিতে নিজের কাজ করতে লাগলাম। ওনার আমার সব কিছুতেই সমস্যা হয়, এ আর নতুন কি? দুপুরের রান্না প্রায় শেষ, ডাল বাগার দেওয়া বাকি। রসুন কুচি করছি। হিমি রান্নাঘরে ঢুকলো। নরম গলায় বলল, মা খুব দুশ্চিন্তায় পড়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। কেন, কি হয়েছে? ওই যে ভাইয়ার কলিগ সুরভি, উনি কল দিয়েছেন, বললেন ওনার সব রান্না শেষ, এখন কেন যাব না বলছি। এত খাবার কে খাবে? তাছাড়া আমরা যাব বলে উনি আজকে অফিস থেকে ছুটি নিয়েছেন। কি করব বলো, আমি তো এসবের কিছুই জানতাম না। সকালে তুমি বললে তাই শুনলাম।
তাছাড়া তোমার ভাই যেতে নিষেধ করে দিয়েছে। এই মুহূর্তে আমি কি করতে পারি বলো? মা বলছিল তার শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। তাছাড়া বাইরে যে রোদ, রোদের ভেতর গেলে অসুস্থ হয়ে যাবে। ভদ্রমহিলা বারবার করে কল দিচ্ছেন, না গেলে খুব খারাপ দেখায়। আর কি বলেছেন? তোমাকে আর আমাকে যেতে বলেছে। আপাতত ভাইয়াকে জানানোর প্রয়োজন নেই। ভাইয়া ফিরলে মা তাকে বুঝিয়ে বলবে। না রে হিমি, তুমি তো সবটাই জানো। সংসারে নতুন কোনো ঝামেলা চাই না। হিমি মুখ গোমরা করে ফেলল। মেয়েটা বেড়াতে খুব পছন্দ করে, কিন্তু শাশুড়িমা তাকে কোথাও যেতে দিতে চান না। কলেজের বন্ধুদের সাথে তেমন একটা মিশতে দেন না। এক কথায় উনি বেশ রক্ষণশীল। হঠাৎই আমার মন পরিবর্তন হয়ে গেল। চাপার একটা মাথা চাড়া দিয়ে উঠল। হালকা গলায় বললাম, মন খারাপ করো না, আম্মাকে বলো আমরা যাচ্ছি। ঘরে গিয়ে তৈরি হয়ে এসো। হিমির মুখে হাসি ফুটে উঠল। ঝলমলে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি আমি। তুমি ইনানকে রেডি করে দাও। সুরভির ভাড়া বাসাটা ছিমছাম। দুটো ঘর, ঘরের সাথে বাথরুম, রান্নাঘর। দোতলার ছোট্ট বারান্দায় কয়েকটা টব রাখা, তার পাশে একটা আরাম কেদারা। দরজার সামনে এসে দাঁড়াতেই সুরভি দরজা খুলে দিল। এসেছ? আমি ভেবেছিলাম তোমরা আর আসবে না। মিষ্টি হাসিতে মুখ ভরিয়ে আমাদের ভেতরে নিয়ে গেল। আমি সংক্ষিপ্ত ভঙ্গিতে হাসলাম। হিমি আগ্রহী দৃষ্টিতে চারপাশে তাকাচ্ছে। ইনান আমার কোলে চুপচাপ। ঘর জুড়ে চমৎকার খাবারের গন্ধ ছড়িয়ে আছে। খিচুড়ি, রোস্ট, কাবাব, রায়তা, পায়েস, সবকিছুই সাজানো। মনে হচ্ছিল বিশেষ কোনো অনুষ্ঠান চলছে। সুরভি হাসল, সহজ গলায় বলল, তোমার হাতে সেই বিরিয়ানি খাওয়ার পর মনে হলো আজ তোমাদের জন্য আমিও কিছু করি, তাই তোমার শাশুড়িকে বলে এসেছিলাম। তোমাকে বললে তার আসতে না, সেজন্য এই ব্যবস্থা। আমি কৃত্রিম হাসি দিলাম। অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করলেন। কষ্ট নয়, আনন্দ। তাছাড়া আমি কারো ধার রাখতে পছন্দ করি না। আমি একটু চমকে গেলাম, কিছু বলতে গিয়েও থেমে গেলাম। হিমি সেটা লক্ষ্য করলো কিনা জানি না। সুরভি বুঝতে পারল না, নাকি বুঝো না বোঝার ভান করলো। খাওয়া দাওয়া শুরু হলো। সুরভি ইনানকে কোলে নিতে চাইল। ইনান শক্ত করে আমার গলা জড়িয়ে ধরল। সে সাধারণত ভয়ে কাউকে কোলে যেতে চায় না। আমি কোমল গলায় বললাম, না না, ও নতুন জায়গায় একটু ঘাবড়ে যায়। ও, বুঝতে পেরেছি, আরিফের এমন অভ্যাস আছে, খুব আপনজন ছাড়া সহজ হয় না। তবে এখন আর হয় না। মাঝে মাঝে তো এমনভাবে কথা বলে মনে হয় আমি। সে হেসে থেমে গেল, কথা শেষ করলো না। কিন্তু বাকিটা আমি শুনতে না চাইলেও বুঝে ফেললাম। গলায় খাবার আটকে গেল। কাশতে লাগলাম। হিমি বলল, পানি নাও, তুমি ঠিক আছো? হিমি পানির গ্লাস এগিয়ে দিতে গিয়ে খানিকটা পানি আমার গায়ে ফেলে দিল। তড়িঘড়ি করতে গিয়ে ওর এঁটো হাত আমার কাপড়ে লেগে গেল। কাজটা সে ইচ্ছে করে করেনি, তবুও লজ্জিত গলায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। হালকা হেসে বললাম, সমস্যা নেই, আমি পরিষ্কার করে নিচ্ছি। সুরভি বলল, বাথরুম ওদিকে। ইনানকে হিমির কোলে দিয়ে বাথরুমে ঢুকলাম। দরজা বন্ধ করে নিঃশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়ালাম। চোখে ক্লান্তি আর হালকা বিষণ্ণতা দেখে বুকের ভেতর কেমন একটা করে উঠল। কাপড়ের ঝোল পরিষ্কার করলাম। পানির ছিটায় মুখ ভিজিয়ে যখন একটু স্বস্তি খুঁজছিলাম, তখনই চোখে পড়ল দেয়ালের হুকে একটা শার্ট ঝুলছে। চমকে শার্টের দিকে তাকালাম। শার্টটা আমার খুব পরিচিত এবং এর গন্ধটাও চেনা। আর কিছু ভাবতে পারলাম না। তবে কি এর জন্য আরিফ আমাকে এখানে আসতে নিষেধ করেছিল? এখানে এলেও সত্যিটা আমার চোখের সামনে পরিষ্কার হয়ে যেত, তাই এত কিছু। একা একটা মেয়ের বাসার বাথরুম, আরিফের শার্ট ঝুলছে। এই ব্যাপারটা সে কোন ভাষায় ব্যাখ্যা করবে? কোন অজুহাতে এটা একটা স্বাভাবিক ব্যাপার হবে? নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করতে লাগলাম। শার্টটা ভাঁজ করে নিজের কাছে লুকিয়ে রাখলাম। মাথার ভেতর চক্কর দিয়ে উঠছে। হঠাৎই হিমির চিৎকার কানে এলো। ছুটে এসে দেখি সুরভি মাটিতে পড়ে আছে। তার পিঠে মাঝ বরাবর ছুরি বিঁধে আছে। ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। হিমি ইনানকে জড়িয়ে ধরে কাঁপছে। এসব কিভাবে হলো? হিমি বলল, জানি না ভাবি, আমি কিছু জানি না। উনি চেয়ারে বসেছিলেন, হঠাৎই মেঝেতে লুটিয়ে পড়লেন। তুলতে গিয়ে দেখি পিঠে ছুরি বিঁধে আছে। সত্যি বলছি, আমি কিছু করিনি।
আমার কিছু বলা উচিত, কিছু একটা করা উচিত, কিন্তু কি করব? পা দুটো সীসার মতো জমে গেছে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। হিমি বলল, কি হবে এখন? কি করব? কি করব বুঝতে পারছি না। চট করে কিছু মাথায় আসছে না। ভাইয়া, হ্যাঁ ভাইয়াকে কল দাও, সে এসে কিছু করুক। তোমার ভাই কি করবে? তাছাড়া এই পরিস্থিতিতে কার কি করার থাকতে পারে? কিছু না কিছু তো করতে হবে। এভাবে এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? ইনান কাঁদছে, বেশ জোরেই কাঁদছে। হিমি তার পিঠে আস্তে আস্তে চাপড় দিচ্ছে, তার হাত হালকা কাঁপছে। মিনিট দুয়েক শান্ত মাথায় চিন্তা করার চেষ্টা করলাম। নরম গলায় বললাম, একটা কাজ করলে কেমন হয়? পুলিশকে কল করি, কল দিয়ে ওদের এখানে আসতে বলি, তারপর যা হয়েছে খুলে বলবো। হ্যাঁ ঠিক বলেছ, আমরা কোনো দোষ করিনি। পুলিশেরা নিশ্চয়ই তদন্ত না করে কিছু করবে না, এটাই ভালো হবে। তুমি 999-এ কল দাও। ব্যাগ থেকে মোবাইল বের করে 3-9 টাইপ করলাম। কল দিতে যাব ঠিক তক্ষুনি 3 জন লোক ঘরের ভেতর ঢুকলো। 2 জন মহিলা, 1 জন পুরুষ। পুরুষ মানুষটা বেশ বয়স্ক, টাক মাথা, জুলফির কাছে যে কয়েক গোছা চুল তার বেশিরভাগ সাদা হয়ে গেছে। ভদ্রলোক ক্রমাগত পান চিবুচ্ছেন, ঠোঁটের চারপাশে পানের পিক লেগে আছে। তিনি সামনে এগিয়ে এলেন, উত্তেজিত গলায় বললেন, এ কি সুরভির, কি হয়েছে? এভাবে পড়ে আছে কেন? তোমরাই বা কারা? হিমি আমতা আমতা করতে লাগলো। একটু কেশে গলা পরিষ্কার করে নিয়ে বললাম, উনি আমাদের দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত খেতে এসেছি। তুলনামূলক কম বয়সী মহিলাটা বলল, মেঝেতে রক্ত ছড়িয়ে আছে, সুরভির অবস্থা ভালো লাগছে না, মনে হচ্ছে এরা ওকে খুন করেছে। অন্যজন এগিয়ে গিয়ে সুরভির নাকের কাছে আঙুল রাখলো, চিৎকার করে বলল, নিঃশ্বাস চলছে না, এক্ষুনি পুলিশকে কল দাও। এই মেয়ে এখানে কেউ এসেছিল? কি দেখেছো তোমরা? ছোট একটা নিঃশ্বাস ফেললাম। তরল গলায় বললাম, আমি কিছু দেখিনি, বাথরুমে গিয়েছিলাম, এসে দেখি উনি মেঝেতে পড়ে আছেন। একটা মানুষ ছুরির আঘাতে মৃত্যুবরণ করলো, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আমরা দুজনেই ঘাবড়ে গিয়েছি। কথাটা বলে মোবাইলটা ওনার দিকে এগিয়ে ধরলাম। সরল গলায় বললাম, পুলিশকে কল দিচ্ছিলাম, তার মধ্যেই আপনারা চলে এসেছেন। উনি কথার জবাব দিলেন না, হাত থেকে মোবাইলটা নিয়ে 999-এ কল দিলেন। ঘণ্টা খানেকের মধ্যে চারপাশের পরিবেশ বদলে গিয়েছে। সুরভির বাসা জমজমাট। 6 জন পুলিশ এসেছে, আরিফ এসেছে, তার মুখ থমথমে, আর চোখে বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছে, কিন্তু কিছু বলেনি। শাশুড়ি মা ঘরের কোণে বসে বিলাপ করছেন, বিলাপের সুর অস্পষ্ট। কেন আসতে বললাম? আল্লাহ, শুধু এতটুকুই স্পষ্ট বোঝা যাচ্ছে। মহিলা পুলিশ এসেছে 3 জন, তাদের মধ্যে একজন শাশুড়ি মাকে ধমক দিলেন। তেতো গলায় বললেন, আপনি বাইরে যান, বাইরে গিয়ে কাঁদেন। শাশুড়ি মা চুপ করে গেলেন। দারোগা সাহেব বললেন, আপনাদের মধ্যে কে কল দিয়েছেন? সামনে আসেন। ভদ্রলোক এগিয়ে গেলেন, মেকি হেসে বললেন, আমি দিয়েছি। বেশ ভালো, ঘটনা কি হয়েছে খুলে বলুন। সব কিছু বলবেন, প্রথমে নিজের পরিচয় দিবেন। জি, আমার নাম মকবুল, আমি এই বাড়ির মালিক। সুরভি, মানে যে মহিলা মারা গেছে, সে আমার বাড়িতে ভাড়া থাকতো। 4 মাস আগে ভাড়া এসেছে, একা থাকতো। শুনেছি 3 কুলে কেউ নেই। এখানকার এক বেসরকারি অফিসে কাজ করে। একা থাকতো? তাহলে আপনারা কারা? দারোগা সাহেব আমার দিকে তাকিয়ে আছেন, যেন আমাকেই প্রশ্ন করছেন। আমি বললাম, আমি ওনার কলিগের স্ত্রী। উনি আমার স্বামীর সাথে একই অফিসে চাকরি করে। সুরভি আপা আমাদের দাওয়াত দিয়েছিলেন। ঘটনার সময় আপনারা ছাড়া এই ঘরে আর কে কে ছিল? আমরা 3 জনই ছিলাম। কি হয়েছে খুলে বলেন। আপনারা এখানে আসার পর সবকিছু স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল। খেতে বসে হঠাৎই আমার গলায় খাবার আটকে যায়। হিমি পানির গ্লাস এগিয়ে দিতে গিয়ে কাপড়ে ঝোল মাখিয়ে ফেলে। আমি কাপড় ধুতে বাথরুমে যাই। বাথরুম যাওয়ার খানিকক্ষণ পর হিমির চিৎকারে ছুটে এসে দেখি সুরভি আপা মেঝেতে পড়ে আছেন। ওনার পিঠে ছুরি ঢোকানো, রক্ত পড়ছে। মিস হিমি, আপনার ভাবি ঠিক কথা বলছে? সুরভির সাথে আপনি একা ছিলেন? হিমি মাথা দোলালো, কাপা কাপা গলায় বলল, হ্যাঁ। না মানে ইনান আমার কোলে ছিল। উনি কি ঠিক বলছে? আপনার ছেলে ওনার কাছে ছিল? ওপর নিচে মাথা দোলালাম, তরল গলায় বললাম, হ্যাঁ ঠিক বলছে। তাহলে মিস হিমি,
আপনি ওনার সাথে একা ছিলেন। এদিক থেকে দেখতে গেলে খুনের সাথে আপনার হাত থাকার সম্ভাবনা সর্বোচ্চ। হিমি বলল, আমি কেন এমন করব? ওনার সাথে আমার কোনো শত্রুতা নেই, পরিচয় নেই বললেই চলে। কেন খুন করেছেন সে কথা আপনি আমাদের বলবেন। তমা এদের সার্চ করো, দেখো এদের কাছে কি পাওয়া যায়। রুবেল, তুমি সবার জবানবন্দি নাও, সব কিছু জিজ্ঞেস করবে, একদম সব কিছু। বাকিরা ঘর সার্চ করো, ঘরের প্রতিটা কোণা খুঁজে দেখবে যেন কোথাও কিছু বাদ না যায়। সবচেয়ে লম্বা ছেলেটা আরিফের দিকে এগিয়ে যেতে লাগলো। তার বয়স 22-23, বেশ স্বাস্থ্যবান, মনে হচ্ছে সম্প্রীতি গোঁফ রেখেছে। গোঁফের পেছনে অনেক যত্ন এবং সাধনা আছে তা বোঝা যাচ্ছে। চেহারার মতো তার গলার স্বরও বেশ গম্ভীর। আরিফকে নানান প্রশ্ন করছে। হাতে মোবাইল ধরে একটু উঁচু করে রেখেছে, বোধহয় কথাবার্তা রেকর্ড করছে। তমা আমাদের দুজন নিয়ে ঘরের এক কোণে সরে গেলেন। হিমির গায়ে হাত দিয়ে বললেন, কিছু করলে এখনই স্বীকার করে নাও, ঝামেলা কম হবে। হিমি ক্লান্ত গলায় বলল, কিছু নেই। আপনারা কেন বুঝতে চাইছেন না যে ঘটনার সাথে আমাদের কোনো কানেকশন নেই? ভাবির কাপড়ে ঝোল লাগার পর সে বাথরুমে গিয়েছিল। আমি ইনানকে কোলে নিয়ে বসে খাবার খাচ্ছি। হঠাৎই তিনি মেঝেতে পড়ে গেলেন। তুলতে গিয়ে দেখি পিঠে ছুরি আটকে আছে। ভয় পেয়ে চিৎকার করে উঠি। ভাবি এসে কি করবে বুঝতে না পেরে 999-এ কল দিতে যাচ্ছিল, তখনই ওনারা আসেন। তমা বললেন, স্যার, এই মেয়ে বলেছে সাহায্যের জন্য এরা 999-এ কল দিতে যাচ্ছিল। দারোগা সাহেব কিছু বলবেন, তার আগে মকবুল সাহেব কথা বলে উঠলেন, ঠিকই বলেছে স্যার, ওদের এই কথাটা সত্যি। চিৎকার শুনে যখন আমরা এখানে আসি তখন ওই মেয়েটার হাতে মোবাইল ছিল। 999-এ কল দিতে যাচ্ছিল, আমি ওর মোবাইল থেকেই কল দিয়েছি। দারোগা সাহেব অল্প হাসলেন, অন্যরকম গলায় বললেন, এটা বেশ একটা ভালো বুদ্ধি। প্রথমে অপরাধ করবে, তারপর নিজেরাই পুলিশকে কল দিয়ে ভিকটিম সাজবে। এই পদ্ধতিটা আরও অনেক আগে থেকে চালু আছে, অনেকেই এমন করে। আপনারা এমন করছেন না তো? আরিফ বলল, স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার বোন অথবা স্ত্রী, এদের কারো কাছে সুরভি আপাকে খুন করার কারণ নেই। ওরা দুজন এখানে দাওয়াতে এসেছিল। আরিফ সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সে বেশ গুছিয়ে কথা বলছে। অফিসে বিরিয়ানি খাওয়া থেকে শুরু গতকাল বাড়িতে যাওয়ার প্রতিটা বিষয় তুলে ধরছে। সবকিছু শুনে দারোগা সাহেব ভ্রু কুঁচকে ফেললেন। গম্ভীর গলায় বললেন, কেসটা বেশ জটিল হতে চলেছে। বন্ধ ঘর, ঘরে একজন বাচ্চা, 3 জন মেয়ে মানুষ। হঠাৎই একজনের পেটে ছুরি ঢুকে গেল। অন্য দুজনের কাছে হত্যার কোনো কারণ নেই এবং তারা কিছু জানেও না। বেশ জটিল। তমা বললেন, স্যার, আরও একটা ব্যাপার। এই যে তানজিলা, উনি বলছেন ঘটনার সময় উনি বাথরুমে ছিলেন, পরে এসেছেন। তাহলে হিমি একা ছিল। বাচ্চা কোলে নিয়ে কেউ কাউকে খুন করবে কিভাবে? হতে পারে বাচ্চাটা কোল থেকে নামিয়ে রেখেছিল। এদের কারো কাছে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, ঘরেও বিশেষ কিছু নেই। এ অবস্থায় আমরা কি করতে পারি? বাথরুমে পানির চিহ্ন পেয়েছ? হ্যাঁ স্যার, বাথরুমের বেসিনের আশেপাশের জায়গাটা ভেজা। সময়ের সাথে পানি শুকিয়ে যায়নি, এর মানে অনেক পানি পড়েছে। মকবুল সাহেব বললেন, আমার মনে হয় ওই মেয়ে দুটোই খুন করেছে। মহিলা দুজনে একসাথে একই কথা বলে উঠল। দারোগা সাহেব বললেন, মিস হিমি, সত্যি করে বলেন, সুরভি যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন আপনার ভাবি কোথায় ছিল? হিমি বলল, ভাবি বাথরুমে গিয়েছিল। দেখুন, আপনার কথার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে, তাই যা কিছু বলবেন সত্যি বলবেন। মিথ্যে বললে আপনার বিপদ হতে পারে। এই খুনের সাথে আপনার ভাবির কোনো হাত নেই তো? এমনও তো হতে পারে যে আপনার ভাইয়ের সাথে সুরভির অবৈধ সম্পর্ক আছে, সেজন্যই তানজিলা ওনাকে খুন করেছেন, আর এখন কিছু না জানার অভিনয় করছেন। এই কাজে আপনি তাকে সাহায্য করছেন। হিমি অত্যন্ত শান্ত গলায় বলল, এমন কিছু নেই, ভাবি বাথরুমে গিয়েছিল। তাছাড়া এই খুনে আমার কোনো হাত নেই। আইন নিশ্চয়ই কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেবে না। দারোগা সাহেব একটু সময় নিয়ে চিন্তা করলেন। ঠান্ডা গলায় বললেন, মিস হিমি, মিসেস সুরভির খুনের অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। তানজিলাকে আপাতত বাইরে রাখা হলো, তবে উনি শহরের বাইরে যেতে পারবেন না। শাশুড়ি মা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন। হঠাৎই তিনি তীক্ষ্ণ গলায় বললেন, হিমিকে জেলে নিচ্ছেন আর এই মেয়েকে ছেড়ে দিচ্ছেন কেন? আমার মেয়ে তো কিছু করেনি,
করলে এই মেয়ে করেছে, ধরতে হয় ওকে ধরুন। দারোগা সাহেব বরফ শীতল গলায় বললেন, কাকে জেলে নেব আর কাকে ছেড়ে দেব এই ব্যাপারটা আমাদের। আপনার মতামতের কোনো প্রয়োজন নেই। তাছাড়া কেস শেষ হয়ে যায়নি, তদন্ত চলবে। আসল অপরাধী ধরা পড়বে। শাশুড়ি মা বিরক্তির নিঃশ্বাস ফেললেন। আরিফের মুখ দেখে মনে হচ্ছে সে এই ব্যাপারটা হজম করতে পারছে না। আমি নিজেও হজম করতে পারছি না। হিমির চেয়ে আমাকে সন্দেহ করা সহজ, কিন্তু পুলিশেরা এমন কেন করলো? দারোগা সাহেব বললেন, আপনাদের সবার জবানবন্দি নিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সব কিছু এখানেই শেষ। তদন্তের স্বার্থে আবারও আপনাদের ডাকা হতে পারে। আশা রাখছি আপনারা সাহায্য করবেন। রুবেল বলল, সবাই বের হন, ঘরটা আপাতত বন্ধ থাকবে, যেন বাইরের কেউ প্রবেশ করতে না পারে। স্যার, আমি দরজায় তালা লাগিয়ে রাখছি। দারোগা সাহেব মাথা দোলালেন। তমা হিমির হাত ধরে তাকে পুলিশের ভ্যানের দিকে নিয়ে যাচ্ছে। শাশুড়ি মা কাঁদছেন। আরিফ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনান আমার কোলে ঘুমিয়ে পড়েছে। শাশুড়ি মা বললেন, আরিফ কিছু একটা কর। হিমি কি জেলে থাকবে নাকি? আরিফ কঠিন মুখে বলল, নিষেধ করেছিলাম, তাও ওদের কেন এখানে পাঠালে? না আসলে তো এইসব ঝামেলা হতো না। শাশুড়ি মা বললেন, আমার কি দোষ? সুরভি অনেকবার কল দিয়েছে। তোর বউ বলল, একটা মানুষ এতবার কল দিচ্ছে, না গেলে খুব খারাপ দেখায়। তাই আমি রাজি হয়েছিলাম। এমন কিছু হবে জানলে কি ওদের আসতে দিতাম? শাশুড়ি মায়ের এমন মিথ্যে কথা শুনে আমার মাথা ঘুরে গেল। হতভম্ব গলায় বললাম, আমি কখন আসতে চাইছি? এখন আর মিথ্যে বলে কি লাভ? তোমারটা আর কিছু হয়নি, কিভাবে বুঝবে? যা হয়েছে আমার হয়েছে। আল্লাহ, আর একটা কথা শোনো, মিথ্যে কথার কোনো পা হয় না, বেশি দূর হাঁটতে পারে না। তাচ্ছিল্যের সুরে বললাম, এ বাবা, আপনি কথাটা জানেন দেখছি। আরিফ চিৎকার করে উঠল, বিরক্ত গলায় বলল, ঝামেলা করছো কেন? মাথা ঠান্ডা রাখতে দাও। যে করে হোক এর একটা সমাধান বের করতে হবে। সন্ধ্যা মিলিয়ে গেছে। শ্বশুরাব্বু বাড়িতে ফিরে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলেছেন। বেশ কড়া গলায় শাশুড়িমাকে নানান কথা শুনিয়েছেন। শাশুড়িমা বিলাপ করছেন এবং কাঁদছেন। তার কান্না দেখতে আমার বেশ ভালোই লাগছে। কিছু মানুষের একটু শিক্ষা হওয়া দরকার। সকালে নিজে সেটা আমাদের পাঠিয়ে দিল, আর এখন সব দোষ কাঁধে দিয়ে দিচ্ছে। আরিফকে বলেছে, শ্বশুর আব্বুকেও বলেছে। আমি নাকি হিমির হাতে পায়ে ধরে ওখানে নিয়ে গিয়েছি। খুবই বিরক্তিকর। ক্লান্ত গলায় বলল, অনেক জায়গায় দেখেছি, কোনো ব্যবস্থা করতে পারলাম না। হিমিকে কোর্টে হাজির না করলে কোনো উকিলই ওর জামিন করাতে পারবে না। আপাতত থানায় থাকতে হবে। শ্বশুর আব্বু বললেন, তোর কি মনে হয় এসব কে করতে পারে? জানি না, কিছু বুঝতে পারছি না। আমি একটু হাসলাম। আরে ব্রো কুঁচকে ফেলল। তীক্ষ্ণ গলায় বলল, হাসছো কেন তুমি? কি হয়েছে? বেশ ভালো নাটক করতে পারো। তোমার চোখ দুটো সরল এবং নিষ্পাপ, অপরাধের ছায়া নেই, কিন্তু ওই চোখ পর্যন্তই। এ কথার মানে কি বলতে চাইছো তুমি? ওর কথা জবাব দিলাম না। ঘরে চলে এলাম। আরিফ আমার পেছনে আসলো। কাঁধ ধরে ওর দিকে ঘুরিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো না, নাকি সব বুঝেও না বোঝার ভান করছো? তোমার রুচি এত খারাপ? তোমার চেয়ে দ্বিগুণ বয়সের একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করতে লজ্জা লাগলো না? তুমি কি অবিবাহিত, নাকি এক বাচ্চার বাপ? আরিফ লম্বা শ্বাস নিল। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, তানজিলা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এমন কিছু বলো না যা কখনো সম্ভবই না। কল্পনা তো বলো না, কখনোই ক্ষমা করব না। তাছাড়া কিসের ভিত্তিতে তুমি এসব বলছো? কার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করেছি? জানো না কার সাথে কি করেছো? সে কথা তুমি জানো না? না, জানি না। এই পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক নেই, কখনো ছিল না, কখনো হবেও না। চোখে চোখ রেখে মিথ্যে বলা যায়? তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। আরিফ কিছু বলবে এর আগে শ্বশুর আব্বু তাকে ডাকলো। সে কড়া চোখে একবার আমার দিকে তাকালো, তারপর বেরিয়ে গেল। রাত বাড়ছে, মেঘ ডাকছে, বৃষ্টি নামবে বোধহয়। বৈশাখ মাস পড়ার পর থেকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বাড়ির সামনে কাদা হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসলাম।
আমার জীবনে কুৎসিত এক অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায় কতটা দীর্ঘ জানা নেই, তবে এর প্রতিটা পাতায় কষ্ট লেপে আছে। এরপর কি হবে? সুরভিকে কে মারল? কেনই বা মারল? হিমি? না, হিমি কেন এ কাজ করবে? ওর এ কাজ করার কোনো উদ্দেশ্য নেই নাকি আছে? আর কিছু ভাবতে পারলাম না। দুহাত দিয়ে মাথা চেপে ধরলাম। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। ইনান ঘুমোচ্ছে। দোয়া করছি ও যেন জেগে না ওঠে। জেগে উঠলে ওকে সামলানোর কেউ নেই। আমার অবস্থা ভালো না, শরীর কাঁপছে। আবছা দৃষ্টিতে চোখের সামনে একটা শার্ট ঝুলতে দেখছি, আরিফের শার্ট। এই শার্টটা ওর খুব পছন্দের, বেশিরভাগ সময় গায়ে পরে থাকে। কিন্তু এটা কোন জায়গা? কোথায় ঝুলছে? এটা আমাদের বাড়ির বাথরুম নয়, তবে কোথায়? সুরভির বাসায়? কি যেন বলেছিল? আরিফেরও এমন অভ্যাস আছে, খুব আপনজন ছাড়া সহজ হয় না। তবে এখন আর হয় না। মাঝে মাঝে তো এমনভাবে কথা বলে মনে হয় আমি। সকালে ঘুম ভাঙল বেলায়, ততক্ষণে চারদিকে আলোয় ভরে গেছে। জানালা দিয়ে রোদ ঢুকছে ঘরে। বহু কষ্টে চোখ মেলে তাকালাম। ঘুম জড়ানো গলায় বললাম, ফ্রিজ থেকে খুব ঠান্ডা এক গ্লাস পানি আনবে? তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। আর এই বিছানার এক পাশে বসে কাগজপত্র দেখছিল। কাগজ রেখে উঠে দাঁড়ালো। সহজ গলায় বলল, জ্বর আছে নাকি? চমকে নিজের কপালে হাত রাখলাম। কপাল পুড়ে যাচ্ছে। আশ্চর্য, গায়ে জ্বর, এটা এতক্ষণ বুঝতেই পারিনি। তবে কি আমার স্নায়ু নষ্ট হয়ে যেতে শুরু করেছে? আরে ব্রুকোসকে তাকিয়ে আছে, তার কথা জবাব দিলাম না। পাশ ফিরে ইনানকে দেখতে লাগলাম। ছেলেটা ঘুমুচ্ছে। আরিফ এগিয়ে এসে আমার কপালে হাত রাখল। কোমল গলায় বলল, এখনো বেশ জ্বর। বৃষ্টিতে ভিজেছিলে নাকি? না সূচক মাথা নাড়লাম। হালকা গলায় বললাম, আমার এত খেয়াল রাখছো কেন? অসুস্থ থাকলে কখনো অবহেলা করেছি? না, আমি তেমনটা বলিনি। কেমন বলেছো জানতে চাইছি না। ভালো লাগলে উঠে হাত মুখ ধুয়ে খেতে এসো। ওষুধ না খেলে জ্বর পড়বে না। আব্বাম্মা কোথায়? হিমির কি অবস্থা? আব্বা আর মা থানায় গিয়েছে, আমাকেও বের হতে হবে। অফিসের কাজ আছে। ঘুমোচ্ছিলে তাই বের হতে পারিনি। দু হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসলাম। মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। শরীরের অসুস্থতা গুরুত্ব না দিয়ে উঠে দাঁড়ালাম। ব্রাশে টুথপেস্ট লাগাতে লাগাতে বাথরুমে ঢুকে গেলাম। সময় নিয়ে মুখ হাত ধুয়ে মাথায় পানি দিলাম। শরীর ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। নাকি এটাও আমার ভুল ধারণা? আরিফ খাবার বেড়ে বসে আছে। শান্ত ভঙ্গিতে তার সামনের চেয়ারটায় বসলাম। সকালের নাস্তা আলু ভাজি, ডিম পোচ এবং জবের রুটি। আরিফ বলল, খাওয়ার চেষ্টা করো। রান্না ভালো হয়েছে। তোমার ব্যবহারে এতটা পরিবর্তন হওয়ার কারণ কি? হঠাৎই এমন স্বাভাবিক আচরণ করছো? কারণ আমি তোমাকে কয়েকটা সত্যি কথা বলতে চাই। কথাগুলো শোনার পর তোমার সামনে দুইটা রাস্তা খোলা থাকবে। হয় সবকিছু মেনে নিয়ে আমার সাথে থাকবে, নয়তো জানি না। খাওয়া শেষ করো। ইনানকে দুধ গরম করে খাইয়েছি। খেয়ে ঘুমিয়ে পড়েছে। চট করে উঠে যাবে না। আনমনে রুটি ছিঁড়তে লাগলাম। মুখে দিতে ইচ্ছে করছে না। আরিফের ব্যবহার অদ্ভুত লাগছে। সে কি বলতে চায়? এমন কি বলবে যে কথার জন্য শুধু দুইটা পথ খোলা রয়েছে? বহু কষ্টে প্রায় একটা রুটি শেষ করেছি। আরিফ আমার সামনে দুটো ওষুধ রাখলো। স্বাভাবিক গলায় বলল, ওষুধ খেয়ে নাও, আমার সামনে খাবে, খেয়ে বিশ্রাম নেবে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মাথা দোলালাম। ঠিক তখনই আমার চোখ পড়ল ওর পরনের শার্টের দিকে। এই শার্টটা আমার ব্যাগে রাখা ছিল। গতকাল সার্চ করার সময় মহিলা পুলিশ ব্যাপারটা অত খেয়াল করেনি। আমার স্বামীর শার্ট বলাতেই রেখে দিয়েছে। বাড়ি ফিরে ওটা আর ব্যাগ থেকে বের করিনি। তাহলে কি আরিফ ব্যাগ থেকে শার্ট বের করেছে? কিন্তু এমন কিছু হলে তো ওর আমাকে প্রশ্ন করার কথা। নাকি সব জেনে বুঝেই করছে?
আরিফ বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে না থেকে ওষুধ খাও। ওষুধ দুটো হাতে নিতে নিতে বললাম, তুমি কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি, সেখান থেকে থানায় যাব। ও আচ্ছা, ঠিক আছে। আরিফ বেরিয়ে গেল। যেতে যেতে বলল, সদর দরজা লাগিয়ে দিয়ে বসো, মায়ের আসতে দেরি হবে। এলোমেলো পায়ে হেঁটে গিয়ে দরজা লাগালাম। ঘরে এসে ব্যাগ হাতড়াতে দেখি শার্টটা ব্যাগেই রাখা আছে। চমকে উঠলাম, এটা এখানে ব্যাগে থাকলে আরিফের পরনের শার্ট কার? ওর কাপড় চোপড়ের ব্যাপারে আমার থেকে ভালো আর কেউ জানে না। একই রকমের দুটো শার্ট নেই, তাহলে এমন কি হতে পারে? গোটা ব্যাপারটা আমার ভুল ধারণা। শার্টটা আরিফের নয়, অন্য কারো। একই রকমের হওয়ার কারণে গুলিয়ে ফেলেছে। শার্টটা হাতে নিয়ে ভালো করে নেড়েচেড়ে দেখলাম। নাকের কাছে নিয়ে গন্ধ শুকলাম। শার্টের কাপড় পুরনো হয়নি, বেশ নতুন মনে হচ্ছে। খুব বেশি হলে 4-5 বার ধোয়া হয়েছে। শার্টের গন্ধটা আরিফ যে পারফিউম ব্যবহার করে সেই পারফিউমের, কিন্তু এতে ওর গায়ের গন্ধ নেই। প্রতিটা মানুষের গায়ের গন্ধ আলাদা। তাছাড়া আরিফ খুব ঘামে। একটু রোদে বের হলে ওর শরীর ঘেমে যায়। গরম পড়ে গেছে। শীতকাল হলে অন্য কথা ছিল। নিশ্চিত হওয়ার জন্য আলনা থেকে গতকাল যে শার্ট পরেছিল ওটা বের করলাম। দুটোর গন্ধ শুকে বুঝতে পারলাম আমার সন্দেহ ঠিক। কেউ ইচ্ছে করে এমন করেছে যেন আমি আরিফকে ভুল বুঝি। বাথরুমে পাওয়া কালচে শার্টটা থেকে শুধু পারফিউমের গন্ধ আসছে। গন্ধটা বেশ কড়া। ধুয়ে দিলে এত গন্ধ থাকা উচিত না, মানে শার্ট ধোয়া হয়নি। তাহলে ঘামের গন্ধ নেই কেন? তাছাড়া একটু আগে আরিফের গায়ে এই শার্টটা দেখলাম, কিন্তু কেউ কেন এমন করবে? মোবাইল বের করে আরিফকে কল দিলাম। রিং হলো, কিন্তু রিসিভ করলো না। পরপর বেশ কয়েকবার চেষ্টা করলাম, প্রতিবার এই অবস্থা। বিরক্ত হয়ে ফোন রেখে দিলাম। ইনান উঠে গেছে। শার্ট দুটো আলমারিতে রেখে ইনানকে কোলে নিলাম। আমার শরীর ঘামতে শুরু করেছে। বোধহয় জ্বর ছেড়ে যাচ্ছে। দুপুরের পরপর শাশুড়িমা কল দিলেন। গম্ভীর গলায় বললেন, তোমার জ্বর কমেছে? জ্বর নেই, শরীর ঠান্ডা হয়ে গেছে, তবে মাথা হালকা ব্যথা ব্যথা করছে। ও আচ্ছা, পুলিশের সাথে কথা বলো, ওনারা কিছু বলতে চান। কয়েক মুহূর্ত পর রিনরিনে মিষ্টি গলা শোনা গেল। মেয়েটা বেশ আন্তরিক সুরে বলল, শরীর ভালো থাকলে থানায় আসেন, জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে প্রয়োজন। আর খুব বেশি খারাপ লাগলে বলেন, আমি আসছি। সমস্যা নেই, আমি আসতে পারবো। ঠিক আছে, দ্রুত আসবেন। জ্বর ছেড়ে গেছে, শরীর বরফের মতো ঠান্ডা। ওষুধের প্রভাবে বেশ ভালো লাগছে। শুধু শরীর ভালো লাগছে এমন নয়, মনটাও বেশ হালকা লাগছে। ওই শার্ট আরিফের না হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আমি আমার সংসার ভাঙতে চাই না, কিন্তু আরিফ তখন কি কথা বলতে চেয়েছিল ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তা করলাম না। যখন বলবে তখন না হয় শুনবো। বোরকা পরে হিজাব বাঁধলাম। ইনানকে তৈরি করে নিয়ে সদর দরজায় তালা লাগালাম। হিমির জন্য খারাপ লাগছে। মেয়েটা আমার খুব ভালো বন্ধু ছিল। ইনান তার দাদার কোলে। শ্বশুর আব্বু থানার সামনে দাঁড়িয়ে ওকে এটা ওটা দেখাচ্ছে। আমি থানার ভেতরে ঢুকলাম। দারোগা সাহেব চেয়ারে বসে আছেন। তার মুখ গম্ভীর। টেবিলের সামনে তমা এবং রুবেল দাঁড়িয়ে আছে। তারা দুজন একটু সরে দাঁড়িয়েছে। দারোগা সাহেব ইশারায় চেয়ার দেখালেন। তীক্ষ্ণ গলায় বললেন, আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল। আশা করছি খুব ভেবেচিন্তে উত্তর দিবেন। অল্প হাসলাম। জড়ানো গলায় বললাম, নিশ্চয়ই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। গতকালকের ঘটনা তাই এত দ্রুত ভুলে যাওয়ার কারণ নেই। যাই হোক, আপনারা সুরভির বাসায় যাওয়ার পর সেখানে কি আর কেউ ছিল? না, সেখানে আর কেউ ছিল না। থাকলেও আমার চোখে পড়েনি। সুরভি দরজা লাগিয়েছিল? একটু ভেবে বলুন। গতকাল বলেছিলেন। মকবুল সাহেব এবং বাকি দুজন হুট করে ঘরের ভেতর ঢুকে পড়েছে। আপনি তখন সাহায্যের জন্য কল দিতে যাচ্ছিলেন। কেউ তার বাসার দরজা কেন খোলা রাখবে? ব্যাপারটা লজিকবিহীন হয়ে গেল না? চুপ করে রইলাম। তমা বললেন, ভুল করতে পারে, হয়তো সুরভি দরজা লাগাতে ভুলে গিয়েছিল। দারোগা সাহেব হাত নেড়ে বললেন, চুপ করো, ওনাকে বলতে দাও। সহজ গলায় বললাম, সুরভি আপা বলেছিলেন উনি বাড়ির মালিককেও দাওয়াত দিয়েছেন, এক্ষুনি চলে আসবে, তাই দরজা লাগানোর প্রয়োজন নেই। বাড়ির মালিক বলতে মকবুল সাহেব? বোধহয় উনিই হবেন। রুবেল, মকবুল সাহেবকে কল দিয়ে জিজ্ঞেস করো।
রুবেল পকেটে হাত দিয়ে মোবাইল বের করলো। দারোগা সাহেব সরু চোখে আমার দিকে তাকালেন, গম্ভীর গলায় বললেন, আপনার স্বামীর সাথে সুরভির কোনো ধরনের অবৈধ সম্পর্ক ছিল? এ ব্যাপারে কি কিছু জানেন অথবা এমন কিছু সন্দেহ করেন? তেমন কিছু ছিল না, আর থাকলেও আমি তা জানি না। হিমিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে শুধু একটা কথাই বলছে, খুনের ব্যাপারে কিছু জানে না। এমনটা হতে পারে কি যে সে আপনাকে বাঁচাতে চাইছে? হিমির সাথে আমার সম্পর্ক ভালো, খুবই ভালো, কিন্তু তার মানে এই নয় যে সে আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবে। আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক কেমন? বিরক্ত গলায় বললাম, এই প্রশ্নের সাথে কেসের কি সম্পর্ক? দয়া করে এমন অবান্তর প্রশ্ন করবেন না। রেগে যাচ্ছেন কেন? আমরা সবাই জানি শাশুড়ি বউয়ের সম্পর্ক মসৃণ হয় না। তাছাড়া আপনার কি মনে হয় তদন্ত এত সহজ? আমার কিছু মনে হয় না। আর কি জানতে চান বলুন। দারোগা সাহেব হাসলেন, বরফ শীতল গলায় বললেন, হিমি বলল, আপনার শাশুড়ি আপনাদের ওখানে যাওয়ার জন্য জোর করেছিল। ওনার কথায় গেলেন, বন্ধ ঘরে খুন হলো, আর কেউ কিছু জানেন না। অদ্ভুত ব্যাপার। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে আপনারা আমাকে একথা বিশ্বাস করতে বলছেন। কি বলবো বুঝতে পারলাম না, চুপ করে রইলাম। শাশুড়ি মা এতক্ষণ বাইরে ছিলেন, ভেতরে এসে বললেন, তানজিলা, আমরা বাড়িতে যাচ্ছি, ইনানকে নিয়ে যাচ্ছি, কাজ শেষ হলে তুমি চলে এসো। ঠিক আছে আম্মা, সাবধানে যাবেন। শাশুড়ি মা চলে গেলেন। রুবেল বলল, উনি সত্যি কথা বলেছেন। মকবুল সাহেব বলল, সুরভি তাকেও দাওয়াত দিয়েছিল। দারোগা সাহেব আমার দিকে তাকালেন, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, সুরভির ব্যাপারে আমরা খোঁজখবর করছি। লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। খুব দ্রুত রিপোর্ট চলে আসবে। তারপর পুরো দমে তদন্ত শুরু হবে। আগামী বৃহস্পতিবার হিমিকে কোর্টে তোলা হবে। সেদিন রিমান্ডের জন্য আবেদন করা হবে। আজ রবিবার, আপনাদের হাতে 2 দিন সময় আছে। কিছু করলে বলে দিতে পারেন। এক কথা কতবার শুনতে চান? কিছু না করলে কি বলবো? খোঁজ নিয়ে জানলাম স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না। আরিফ সাহেব একদিন সুরভির থেকে খাবার চেয়ে খেয়েছিল। এই ব্যাপারটা নিয়ে মনোমালিন্য চলছে না তো? ঘুরে ফিরে একই কথা বলছেন। উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। প্রয়োজনে আবার ডাকবো। ও হ্যাঁ, আপনার শরীর এখন কেমন আছে? ভালো আছে। হিমির সাথে দেখা করে থানা থেকে বের হলাম। একদিনে মেয়েটার মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে। সে আমাকে দেখে প্রায় কেঁদে ফেলেছিল। ভেজা গলায় বলল, বিশ্বাস করো ভাবি, আমি কিছু জানি না। ইনানকে কোলে নিয়ে খাবার খাচ্ছিলাম, হঠাৎই উনি মেঝেতে পড়ে গেলেন। এরা কেউ আমার কথা বিশ্বাস করছে না। তুমি তো আমার সাথে ছিলে, তুমি বলো আমি কেন এমন করব? আমি তো ওনাকে চিনতামও না। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এমন কয়েকটা বাক্য বলে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। কতটা বুঝেছে জানি না, তবে চোখ মুছতে দেখেছি। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। থানার সামনে রিক্সা নেই, দাঁড়িয়ে অপেক্ষা করলাম না, হাঁটতে শুরু করলাম। থানার এই পথটা বেশ নির্জন, আশেপাশে দোকানপাট নেই। খানিকটা এগিয়ে বড় রাস্তা শুরু হয়েছে, সেখানেও তেমন দোকানপাট নেই। হাঁটছি, হঠাৎ আমার সামনে অল্প বয়সী 2 ছেলে এসে দাঁড়ালো। দুজনের গলায় শেকলের মতো চেন, মাথার চুল উস্কো খুস্কো। খাটো ছেলে পিস করে পানের পিক ফেললো, টকটকে লাল পিক। পান খাওয়া লালচে দাঁত বের করে হাসলো। অদ্ভুত গলায় বলল, ঝামেলা করে লাভ নেই, ব্যাগটা আমাদের হাতে দিয়ে ফুটুন এখান থেকে। ব্যাগ দেবো মানে? আমার ব্যাগ তোমাদের কেন দেব? অন্য ছেলেটা বলল, আমরা আপনার বাপ লাগে, তাই দেবেন, ঝামেলা করবেন না। মেয়ে মানুষের গায়ে হাত দিই না, ভালোই ভালোই ব্যাগটা দিয়ে চলে যান। কখনোই না। দিনে দুপুরে ছিনতাই করতে এসেছ? সাহস তো মন্দ না। খাটো ছেলেটা বলল, এই রোহান, ভালো কথা শুনবে না, চিৎকার করার আগে কাজটা করে ফেল। রোহান এগিয়ে এসে ব্যাগ ধরতে যাবে, ঠিক তখনই কেউ একজন ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল। চমকে বাম পাশে তাকালাম, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে কালো বোরকা, হাতের আঙুল এবং চোখ দেখা যাচ্ছে। সে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, থানার 300 মিটারে ছিনতাই করতে এসেছেন? সাহস তো মন্দ না।
রোহান তেতে উঠল, এটা আমাদের ব্যাপার, ঝামেলা করিস না। চল সর এখান থেকে, আপনারা চলে যান, ঝামেলা করতে চাই না। ছেলে দুটো গেল না। রোহান দাঁত খিচিয়ে বলল, আজকে প্রথমবারের মতো মেয়ে মানুষের গায়ে হাত দিতে হচ্ছে। বলেই মেয়েটার দিকে হাত বাড়ালো। মেয়েটা খুব সহজে তার হাত মুচড়ে দিল, কাঁধের পাশে হাত দিয়ে খুব জোরে আঘাত করলো। রোহান ব্যথায় কুঁকড়ে মাটিতে পড়ে গেল। অন্য ছেলেটা মেয়েটার দিকে এগিয়ে আসতে আসতে বলল, এতটুকু মেয়ে হয়ে ভাইয়ের গায়ে হাত দিস, তোকে আজ শেষ করে ফেলবো। মেয়েটা বোধহয় হাসলো, কারণ তার চোখ ছোট হয়ে গেছে। মুহূর্তের মধ্যে অন্য ছেলেটার নাভির বেশ নিচে পা দিয়ে আঘাত করলো। কোমর থেকে বেল্ট খুলে পরপর বেশ কয়েকটা বাড়ি মারল। রোহান ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সে বেশ কাতর গলায় বলল, ভাই চল, ঝামেলা করা যাবে না, লোকজন চলে আসবে। ছেলে দুটো দৌড়ে পালিয়ে গেল। মেয়েটা কোমরে বেল্ট পরতে পরতে বলল, আপনি ঠিক আছেন? বিস্মিত গলায় বললাম, আমি ঠিক আছি। তুমি ওদের এভাবে? ওদের না মারলে ওরা আমার গায়ে হাত দিত। যাই হোক, কোথায় যাবেন? একা যেতে পারবেন? কিছু বলার আগে আমার মোবাইল বেজে উঠল। আরিফ কল দিয়েছে। কল রিসিভ করতে বলল, থানা থেকে বের হয়েছ? কোথায় তুমি? থানার সামনের রাস্তায়। কেন, কি হয়েছে? হেঁটে চলে এসে বড় রাস্তায় দাঁড়াও, আমি আসছি। কল কেটে দিলাম। মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে। একটু হেসে বললাম, চলে যাব। আমার হাজব্যান্ড আসছে। তোমাকে অনেক ধন্যবাদ। সে তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা চকলেট বের করে আমার হাতে দিল। শান্ত গলায় বলল, ঠিক আছে, নিজের যত্ন নেবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। বলেই চলে যাচ্ছিল। পেছন ডেকে বললাম, তোমার নাম কি? মেয়েটা অসম্ভব কোমল গলায় বলল, আমার নাম নাইমা। বলেই থানার দিকে হাঁটতে শুরু করলো। বড় বড় পা ফেলে হাঁটছে। মুহূর্তে বেশ অনেক দূরে চলে গিয়েছে। বড় রাস্তায় এসে মিনিট খানেক দাঁড়ানোর পর আরিফ এলো। রিক্সা নিয়ে এসেছে। কিছু না ভেবে রিক্সায় উঠে বসলাম। আরিফ বলল, তোমার জ্বর নেই তো? না নেই, শরীর ভালো আছে। সকালে যে কথা বলেছিলাম ওটা শেষ করতে চাই। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বলবো। সমস্যা নেই। রিক্সা বেশ জোরে চলছে। গায়ে বাতাস লাগছে। বাতাস বেশ শীতল, হালকা শীত শীত লাগে। মেঘ ডাকছে। বেশ চমৎকার আবহাওয়া। মন ভালো করে দেওয়ার মতো চমৎকার। পাশে পছন্দের মানুষ। কি রোমাঞ্চকর ব্যাপার। তবে আমি তো অনুভব করতে পারলাম না। সন্ধ্যার পর থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে মেঘ ডাকছে। আরিফ চায়ের কাপ হাতে বারান্দায় বসে আছে। তৃপ্ত ভঙ্গিতে ছোট ছোট চুমুক দিচ্ছে। ড্রিম লাইটের আলোয় তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। ইনান তার দাদার কাছে। আমি আরিফের কাছে গিয়ে বসলাম। করুণ গলায় বললাম, কথাগুলো বলবে না? সে বোধহয় অল্প একটু হাসলো। এক ঝলক দাঁত দেখা গেল। সরল গলায় বলল, বলে তো বলেই দিলাম। চা শেষ করি। হতে পারে এই কাপই তোমার হাতে তৈরি চায়ের শেষ কাপ। কে বলতে পারে, হয়তো এরপর আর কখনো তোমার হাতে চা পান করা হলো না। কি এমন কথা বলবে যার জন্য তুমি এমন চিন্তা করছো? আরিফ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। নির্বিকার ভঙ্গিতে বলল, আমি চাই কথাগুলো তুমি খুব মনোযোগ সহকারে শুনবে। কথার মাঝখানে কাজের অজুহাতে উঠে যেতে পারবে না। তাই তোমার সব কাজ সেরে এসো। তাহলে এখন থাকুক, খাওয়া দাওয়া শেষে না হয় শুনবো। এতক্ষণ যখন অপেক্ষা করেছি, আর একটু অপেক্ষা করতে খুব বেশি অসুবিধা হবে না। আরিফ উঠে গেল। খাবার টেবিলে শাশুড়ি মা কিছু খেতে পারলেন না। হিমের কথা বলতে বলতে কাঁদতে শুরু করলেন। আমার গলাটাও বারবার ধরে আসছিল। হিমি বেশ শৌখিন স্বভাবের। রান্না ভালো না হলে খেতে পারে না। জেলে কি খাচ্ছে কে জানে, হয়তো না খেয়ে আছে। শ্বশুরাব্বু বললেন,
কাল সকালে উঠে গরুর গোস্ত ভুনা করে দিও। আমার এক বন্ধু আছে, পুলিশে চাকরি করত, এখন অবশ্য রিটায়ার করেছে, তবে থানায় যোগাযোগ আছে। ওকে বলে খাবার পাঠানোর ব্যবস্থা করে দিব। আব্বা, আপনার বন্ধুকে বলে জামিনের কোনো ব্যবস্থা করা যায় না? না মা, দারোগার সাথে কথা বলেছি, তিনি বলেছেন সুপারিশে কাজ হবে না। শ্বশুরাপু দীর্ঘশ্বাস ছাড়লেন। খেয়াল করলাম তিনিও খেতে পারছেন না, বারবার ফতুয়ার হাতায় চোখ মুছছেন। খাওয়া শেষে সবকিছু গুছিয়ে ঘরে গেলাম। আরিফ বিছানায় হেলান দিয়ে বসে আছে, তার চোখ মুখ শান্ত, যেন নদীর স্রোত স্তব্ধ হয়ে গেছে। সে আমায় দেখে উঠে দাঁড়ালো, বাতি নিভিয়ে দিয়ে বলল, ইনান ঘুম, বারান্দায় এসো। বৃষ্টি তখনও থামেনি। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে বাইরে হাত বাড়িয়ে দিলাম, আঙুলের দিকে সামান্য একটু ভিজল। বৃষ্টি যতটা জোরালো মনে হচ্ছিল ততটা জোরালো নয়, কুয়াশার মতো পড়ছে। আরিফ বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, আমার কাছে এসে বসো, একটা হাত ধরো আমার। আমি ওর কাছে গিয়ে বসলাম। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, অনেক দিনের সংসার আমাদের, কখনো কি আমায় লোভী মনে হয়েছে? মনে হয়েছে আমার টাকার লোভ আছে? না, হয়নি। বিয়ের 4 বছরে তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে 1 পয়সার জিনিস আনতে বলনি। ঈদ, কোরবানি, কোনো অনুষ্ঠানে নতুন কাপড় না আসলে মুখ ভার করে থাকোনি। রমজান মাসে ইফতার পাঠানোর ব্যাপারেও তোমার সিদ্ধান্ত অন্যরকম। তুমি এক কথায় নিষেধ করেছ যেন তোমার বাড়িতে এসব কিছু না আসে। খুব বেশি খাওয়াতে ইচ্ছে করলে একদিন দাওয়াত দিবে, এতটুকুই যথেষ্ট। মেয়ের বাড়ি ইফতার পাঠানোর নিয়মটা নাকি তোমার কাছে খুবই বিরক্ত লাগে? যাই হোক, কিছু না নিয়েও কখনো আমার বাপের বাড়ির লোকদের অবজ্ঞা করনি। তারা এলে বাজারের বড় মাছ, ভালো গোস্ত, টাটকা সবজি এনে খাইয়েছ। স্ত্রী হিসাবে তোমাকে লোভী বলার কোনো কারণ নেই, শুধু এতটুকু, এর বাইরেও কখনো মনে হয়নি। আরিফ অল্প হাসলো একটু অন্যরকম ভাবে, যেন হাসিতে তাচ্ছিল্যের রেশ লেগে আছে। তরল গলায় বলল, আমি আমাদের বাড়িটা বন্ধক রেখেছি। তোমার কথা বুঝতে পারছি না। বাড়ি বন্ধক দিয়েছ মানে? জানোই তো, সুরভি আপা কিছুদিন আগে আমাদের অফিসে চাকরি নিয়েছে। প্রথম দিকে সে খুবই মিশুক ছিল, প্রায় প্রতিদিন অফিসের সব স্টাফদের জন্য এটা ওটা রান্না করে নিয়ে আসতো। ক্যান্টিনে বসে সবাই মিলে বেশ আয়েশ করে সেসব খাবার খেতাম। বসকেও বেশ কয়েকবার সেধেছে, কিন্তু তিনি কিছু নেননি। এর সাথে বাড়ি বন্ধকের কি সম্পর্ক? সম্পর্ক আছে। যতদূর শুনেছি, সুরভি আপার আর্থিক অবস্থা ভালো না। সে এত কিছু নিয়ে আসে, ব্যাপারটা একটা খটকা লাগলো। জিজ্ঞেস করতে বলল, দেশের বাড়িতে স্বামীর যে জায়গা জমি আছে সেগুলো দলিলপত্র ব্যাংকে জমা দিয়ে লোন নিয়েছে। 6 মাস পর আসল টাকা সহ আসলের অর্ধেক মুনাফা পাবে। এখন জমানো টাকা যা খরচ করছে, 6 মাস পরই আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে, তখন এসব চিন্তা থাকবে না। তার মানে তুমিও? সে আমাদের সবাইকে এই কাজ করতে বলে, কাগজপত্র দেখায়, বলে এটা বিশ্বাসযোগ্য। ওরা বিদেশে কোন কোম্পানিতে ইনভেস্ট করবে, সেখান থেকে লাভের অংশ দেবে। প্রথম দিকে আমি রাজি ছিলাম না। যখন দেখলাম অফিসের সবাই এই কাজ করছে, তখন আমিও। লোনের ব্যাপারটা অত ভালো বুঝিনি। দলিলপত্র জমা রেখে লোন নিয়েছ, আবার বলছো বন্ধক। মার্জিন ঋণ বা মর্টগেজ ঋণ, বাংলাদেশে সাধারণত এই প্রক্রিয়াটি হাইপোথেকেশন বা বন্ধক রাখা নামে পরিচিত। যখন সম্পত্তির দলিল ব্যাংকের কাছে বন্ধক রেখে তার বিনিময়ে টাকা গ্রহণ করা হয়, তখন সেটাকে বলে বন্ধক ঋণ অথবা হাইপোথেকেটেড লোন। কত টাকা এনেছ? 50 লাখ।
কি? আমি যেন আকাশ থেকে পড়লাম। আরিফ এমন কাজ করতে পারে কখনো কল্পনাও করিনি। হতভম্ব গলায় বললাম, কোন কোন জায়গায় দলিল দিয়েছ? আর এখন কি হয়েছে? যেখানে যা ছিল সব দিয়েছি, জমানো টাকাও দিয়েছি। আরিফ, এসব তুমি কি বলছো? আব্বা আম্মা ব্যাপারটা জানে? না, জানে না। আব্বাকে বলেছিলাম জমির খাজনা দিতে হবে, কিছু কাগজপত্র ডিজিটাল করতে হবে, কয়েকটা জায়গায় তার সই প্রয়োজন। কতদিন আগের কথা। এখন সেই টাকার কি হয়েছে? মাস দুয়েক আগের কথা। আব্বার সই নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে সুরভি আপার কাছে দিয়েছে। অফিসের আর কে কে টাকা দিয়েছে? মোহন, তমাল, সবুজ, প্রদীপ দা, সীমা, এরা সবাই দিয়েছে। টাকা দেওয়ার 1 মাসের মাথায় প্রায় 60,000 টাকা লাভ পেয়েছি। কি বলবো বুঝতে পারলাম না। হঠাৎই যেন আমার কথা ফুরিয়ে গেছে। সুস্থ মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব কিনা জানা নেই। নিজের বসতবাড়ি বন্ধক রাখা, এতক্ষণ আরিফের অন্যমনস্ক থাকা। ব্যবহারের পরিবর্তনের কারণ পরিষ্কার হলো। হঠাৎই মুষলধারে বৃষ্টি নেমেছে। মেঘের গর্জনে কানে তালা লেগে যায়। আরিফ খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল। খুব অসহায় এবং ক্লান্ত গলায় বলল, তানজিলা, আমার মনে হচ্ছে ওই টাকাগুলো আর পাবো না। কি বলছো তুমি? টাকা পাবে না মানে? টাকা মাইর হয়ে গেছে। মাসখানেক আগে একদিন সুরভি আপা কাঁদতে কাঁদতে অফিসে ঢুকলো। বিলাপ করতে করতে বলল, আমাদের সব শেষ হয়ে গেছে। যে লোকের কাছে টাকা দিয়েছিল সে নাকি সব টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। কোথাও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপর খোঁজ পাওয়া যায়নি। তারপর আর কি, সবার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তমাল তো প্রায় পাগল হয়ে গেছে। প্রথম মাসে লাভের টাকা পাওয়ার পর ওর শ্বশুরের কাছ থেকেও 10 লাখ ধার করেছে। মাথা ভার ভার লাগছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। হঠাৎই আরিফ আমায় জড়িয়ে ধরল, বেশ শক্ত করে জড়িয়ে ধরল। ভেজা গলায় বলল, আমি কি করব বলো? কিভাবে এমন পাপে জড়িয়ে গিয়েছি জানি না। মনে হচ্ছে কেউ আমার গলায়, বুকে, সারা শরীরে অসংখ্য প্যারেক পুঁতে দিয়েছে। আব্বা মাকে কি বলবো? টাকা কোথায় পাবো কিছু বুঝতে পারছি না। সময় মতো ব্যাংকের টাকা দিতে না পারলে ওরা বাড়ি, জমি সবকিছু নিলামে তুলবে। তখন সবাই মিলে পথে বসতে হবে। চিন্তা করো না, একটা কিছু ব্যবস্থা হবে। তোমাদের কাছে কাগজপত্র নেই? টাকা দেওয়ার সময় কোনো প্রমাণ রাখোনি? কেস করনি? স্ট্যাম্পের উপর সই দিয়ে টাকা নিয়েছে। থানায় ডায়েরি করেছি। ওরা কি করছে আল্লাহই ভালো জানে। এতদিন আমায় কেন কিছু বলনি, আর আজকে হঠাৎ বলছো কেন? কারণ পরিস্থিতি বদলে গিয়েছে। আমার মনে হয় সুরভি আপার খুনের সাথে টাকার সম্পর্ক আছে। আজ সে মারা গিয়েছে, কাল হয়তো আমি মরব। সত্যিটা তোমায় জানিয়ে যেতে চাই। সুরভি আপার খুন টাকার কারণে হয়েছে, তেমনটাই সন্দেহ হয় আমার। সবুজ বেশ কয়েকবার সুরভি আপাকে হুমকি দিয়েছে, বলেছে টাকা পেলে সুরভি আপাকে খুন করে ফেলবে। একথা তুমি পুলিশকে বলেছ? বলেছি, সব কিছু বলেছি। দারোগা সাহেব তো আমাদের এসব কিছুই বললেন না, উল্টো ভুলভাল প্রশ্ন করে গেলেন। তোমায় কিছু বলেছে? বলেছে তদন্ত করে দেখবে। পুলিশেরা সব তথ্য সাধারণ মানুষকে বলে না। তাছাড়া খুনের সময় তুমি ওই বাড়িতে ছিলে। প্রধান সন্দেহভাজন হিসেবে তোমার নাম আছে। আরিফ, বলো। সব কিছুর জন্য দুঃখিত। তুমি এতটা চিন্তায় ছিলে বুঝতে পারিনি। আমি সত্যিই খুব দুঃখিত। তুমি আমায় ছেড়ে যাবে না তো? দেখো, আমি জানি যে পুরুষ এমন দায়িত্ব জ্ঞানহীন কাজ করতে পারে, তার সাথে জীবন কাটানো যায় না। তাছাড়া আমি বাড়ির মালিকও না। আব্বাকে মিথ্যে বলে সই নিয়েছি। হিমি, ইনান, মা, তুমি কারোর কথা চিন্তা করিনি। একবারের জন্য মনে হয়নি টাকা মার যেতে পারে। খুবই কুৎসিত এবং জঘন্য একটা কাজ করেছি। কিন্তু তুমি তো জানো আমি এমন ছিলাম না। কেন করলাম আমি এমন? কেন করলাম? আরিফ দেয়ালের সাথে মাথা ঠুকতে লাগলো। ওর গায়ে হাত রেখে বললাম, এমন করো না। এ অবস্থায় তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে বলো? যা হওয়ার হয়েছে, এর সমাধানের পথ খুঁজতে হবে। কিভাবে, কি করব? কাকে খুঁজব? সুরভি আপা সব জানতো সে খুন হয়েছে।
পুলিশ কবে কি করবে কোনো ভরসা নেই। ব্যাংক আমার জন্য অপেক্ষা করবে না। আল্লাহ ভরসা, সময় যা আছে এর মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে। ঘরে চলো। ইনান একা, ভয় পাবে। ঠান্ডা বাতাস আসছে, গায়ে লাগলে শরীর খারাপ হবে। আরিফ আমার হাত ধরে উঠে দাঁড়ালো। ক্লান্ত পায়ে হেঁটে দুজনে ঘরে চলে এলাম। বৃষ্টির বেগ বাড়ছে, খুব কাছে কোথায় বাস পড়ল। বিকট শব্দে যেন সবকিছু কেঁপে উঠল। সকালে খুব ভোরে উঠে রান্না চড়ালাম। শ্বশুরাব্বু বাজার থেকে গরুর গোস্ত নিয়ে এসেছে। মশলা কষানো হয়ে এসেছে, মশলার গন্ধে ঘর মম করছে। ধুয়ে রাখা গোস্তের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। খেয়াল করলাম আমার হাত কাঁপছে। এত বড় দুশ্চিন্তা নিয়ে জীবন কাটানো বেশ মুশকিলের। আরিফ কিভাবে এতটা স্বাভাবিক থাকছে? রান্না শেষে শাশুড়িমা বললেন, আমার শরীরটা ভালো না, এই রোদে গেলে বাঁচতে পারবো না। ইনান আমার কাছে থাকুক, তুমি আরিফের সাথে গিয়ে গোস্তটা দিয়ে এসো। অমত করলাম না, তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। ইনানকে সাথে নিয়ে কোনো অসুবিধা হতো না, কিন্তু রোদে গরমে না নয় ভালো মনে করলাম। শ্বশুরাব্বু বোধহয় আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলেন। ওখানে যেতেই একজন হাবিলদার এসে গোস্তের বক্স দিল। গম্ভীর গলায় বলল, হিমির নামে খুনের কেস? আরিফ মাথা দোলালো। সে আগের চেয়ে গম্ভীর গলায় বলল, খাওয়ার সময় দেওয়া হবে, ইচ্ছে করলে কয়েদির সাথে দেখা করতে পারেন। সোজা গিয়ে ডান দিকের লোকটা বললেই হবে। বেশি কথাবার্তা বলবেন না, একজন একজন করে যাবেন। হিমির চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, হয়তো কাঁদছিল। তাকে গত দিনের ঘটনা খুলে বললাম। গল্পের ছলে বলেছিলাম, ভেবেছিলাম হয়তো ওর মন খানিকটা হালকা হবে। সব কিছু শুনে হিমি বলল, মেয়েটা কেমন দেখতে ছিল? লম্বা মতো, ছিপছিপে মিষ্টি গরন, কালো বোরকা পরে? একদম ঠিক। তুমি কিভাবে বুঝলে? আমি তো মেয়েটার বর্ণনা দিইনি। চকলেটটা তোমার কাছে আছে, আমাকে দেখাতে পারবে? মেয়েটাও তার নাম বলেনি। ব্যাগ থেকে চকলেট বের করে ওকে দেখালাম। বিস্মিত গলায় বললাম, মেয়েটার নাম নাইমা, তুমি ওকে চেনো? হিমি সহজ গলায় বলল, আমার সাথে এক ক্লাসে পড়ে, গতকাল আমায় দেখতে এসেছিল। তোমার পরিচিত? বেশ ভালো মারামারি করতে পারে। নাইমা মার্শাল আর্ট শেখে, অদ্ভুত ধরনের মেয়ে, তবে মনটা অনেক ভালো। ওর বাড়ির লোকেরাও বেশ অদ্ভুত। অদ্ভুত বলতে? দেখো ভাবি, 7 গ্রামে একজন মেয়ে দেখাতে পারবে যে মার্শাল আর্ট শেখে বা জানে? বিভিন্ন প্রতিযোগিতার জন্য শিখলে ভিন্ন কথা, কিন্তু ও কোনো কারণ ছাড়াই শিখছে। জিজ্ঞেস করলে বলে আত্মরক্ষার জন্য শিখি, যেন হুট করে কেউ আমার কোনো ক্ষতি করতে না পারে। ওর ভাই ওকে মার্শাল আর্ট শেখার জন্য প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দিয়েছে। সপ্তাহে 4 দিন খুলনা যায়। অদ্ভুত হলে ব্যাপারটা বেশ ভালোই, আমার মনে হয় সবার শেখা উচিত। এর বাইরেও নাইমার অনেক গুণ আছে। সারাক্ষণ বই পড়ে, গল্প, উপন্যাস, কবিতা, সাহিত্য, কোনো কিছু বাদ রাখে না। 2 দিন পর পর লাইব্রেরি থেকে নতুন বই নেয়। প্রতি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায়। 24 ঘন্টায় রুটিন মেনে চলে। এত কিছু সামলাই কি করে জানি না। ওর ব্যাগে অনেক চকলেট থাকে, কিনে রেখে দেয়। প্রথমবার পরিচিত হলে তাকে একটা করে চকলেট দেয়। প্রথম যেদিন ওর সাথে দেখা হয়েছিল 3টে চকলেট নিয়েছিলাম। খুব মজা লাগছিল ব্যাপারটা। হিমি হাসছে, বেশ উৎসাহী গলায় নাইমার গল্প বলছে। ওকে হাসতে দেখে ভালো লাগলো। কিছু বলবো তার আগে এক লোক এসে বলল, সময় শেষ। হিমিকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। আরিফ দাঁড়িয়ে আছে, অফিসে যাবে বলেছিল, যায়নি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।